ভয়েস অফ রোহিত ইউটিউব চ্যানেলে নিত্য নতুন গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। থ্যাংক ইউ। আয়নের রাগ বাড়ন্ত রাগে কটমট করে চাপা কণ্ঠে বলল আয়ন। ফোন রাখ তুই। কথাটা বললেই ফিয়ার অপেক্ষা না করে নিজে কলটা কেটে দেয়। নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা চালায় বড় বড় নিঃশ্বাস নিয়ে। তার মধ্যে আবারও টুং করে মেসেজের শব্দ কানে আসে আয়নের। ফিয়া মেসেজ করে কিছু পাঠিয়েছে, আবার আয়ন সেটা সিন করতে চোখে পড়ল হেনা খানের পাশে বসে থাকা লাল জামা জড়ানো মায়াকে। খানিকটা বউদের মতো লাগছে মায়াকে, চোখে মুখে হাসি হাসি ভাব, ঠোঁটের কোণে মুচকি হাসির রেখা। তার পাশে আয়নের মা বসে আছে কিছু গয়নার বক্স নিয়ে। সেটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে মায়াকে আজ পাত্রপক্ষ দেখতে এসেছিল খান বাড়িতে। আয়নের বাড়ন্ত রাগের মধ্যে বালতি ভরে ঘি ঢেলে দেয় ফিহার ছোট্ট মেসেজটি। দেখো তো ভাই, একদম বউ বউ লাগছে না আমাদের মায়াকে? পুতুল বউ আমাদের। ব্যাস সাথে সাথে সুউচ্চ স্বরে ঘর্ষণের সাথে লুটপাট খায় আয়নের খাবার প্লেটটি ফ্লোরে। হাত বাড়িয়ে ধাপ ধাপ করে একে একে সব ছুঁড়ে মারে ফ্লোরের উপর। নিজের হাতে থাকা ফোনটিও সজোরে আছাড় মারে ফ্লোরে। রাগে ফুসফুস করতে করতে বের হয়ে যায় অ্যাপার্টমেন্ট থেকে। উদ্দেশ্য আজ রাতেই ফিরবে সে বাংলাদেশের টিকিট নিয়ে আসবে রুমে, তার আগে নয়। কাল বাংলাদেশে পৌঁছে সবার আগে মায়ের বিয়েটা ক্যান্সেল করবে সে। মায়ের এই বিয়েটা কিভাবে হয় সেও দেখবে এবার। নিজের পরিবারের এমন ফাজলামি আর সহ্য হচ্ছে না আয়নের। সেদিন আয়ন বাংলাদেশে টিকিট পেয়েছিল, যথারীতি বাংলাদেশেও এসেছিল। হুটহাট আয়নের আগমনে পরিবারের সবাই চমকেও ছিল, অনেকটা আনন্দিত মুখরিত হয়েছিল পরিবার পরিজন। আয়নের বাংলাদেশে আসার একদিন পর আগমন ঘটেছিল হেনা খানের চৌধুরী ম্যানশনে, অর্থাৎ আয়নদের বাসায়। সেদিন মায়াকে সাথে আনেননি তিনি, একা এসেছিল মায়াকে স্কুলে পাঠিয়ে। আয়নের সাথে নিজের গুরুত্বপূর্ণ কথাগুলো সারতে মূলত হেনা খানের এই আগমনটি ছিল। মায়াকে এই বিয়ে সম্পর্কে এখনো কেউ অবগত করায়নি। আগে আয়নকে রাজি করে তারপর না হয় মায়াকে সবটা জানাবেন তিনি, এমনটা ছিল হেনা খানের মূল ধারণা। সেদিন আয়নের সাথে কুশলাদিও প্রথম পর্যায়ে ভালোবাসার সকল পর্ব চুকিয়ে অবশেষে যখন হেনা খান বিনা বনিতায় ডাইনিং টেবিলে নিজের চাওয়াটুকু রেখেছিল, আয়নের কাছে বলেছিল হেনা খানের কথা অনুযায়ী আয়নকে এবার ওনার চাওয়া পূরণ করতে, তখন আয়ন তীব্র ভয়ে আড়ষ্ট হয়েছিল। এই ভেবে যদি হেনা খান উল্টাপাল্টা কিছু চায়, তার থেকে চাওয়া হিসেবে যদি বলে মায়ের বিয়েটা আয়ন নিজের দাঁড়িয়ে থেকে ভাইয়ের ভূমিকা পালন করে দিয়ে দিতে, বড় ভাইয়ের মতো দোয়া করতে, তাহলে পারবে আয়ন সে সব কিছু করতে? না, সে পারবে না। নিজের পছন্দের মানুষকে কিভাবে অন্যের হাতে তুলে দিবে সে কিছুতেই পারবে না এটা করতে সে। সেদিন আয়নকে চুপ করে থাকতে দেখে হেনা খান তীব্র ভরাট গলায় নিজের চাওয়াটা বলে ফেলেছিল যে তিনি চায় আয়ন মায়াকে বিয়ে করুক, আর এটাই ওনার চাওয়া। আয়নের করা ওয়াদা অনুযায়ী এখন হেনা খানের চাওয়াটা রাখতে হবে তাকে। সেদিন আয়ন প্রচণ্ড শক খেয়েছিল। পাথরের মূর্তি নিয়ে শক্ত হয়ে জায়গায় বসেছিল, মুখের খাবারগুলো গলায় আটকে ছিল বেশ সময়। হেনা খানের চাওয়াটা শুধু আয়নকে অবাক করেছিল তা নয়, হতবাক বাকরুদ্ধ বিস্মিত করেছিল অনেকটা। আয়ন তখন এক আকাশ সমান চমকিয়েছিল নিজের নানুমার মুখে মায়ের সাথে নিজের বিয়ের কথাটা শুনে। অবাক হয়ে বিস্মিত দৃষ্টিতে তাকিয়েছিল নিজের নানুমার মুখ পানে। আয়নের বাবা মা, ফিহা, হেনা খান সবাই তীব্র চাপা উত্তেজনায় থমথমে মুখে তাকিয়েছিল আয়নের মুখের দিকে উত্তরের আশায়। আয়ন সবাইকে নীরবে পর্যবেক্ষণ করে। মায়ার বিয়ের জন্যে বরাদ্দকৃত পুরুষটি নিজেকে ভাবতেই বাকরুদ্ধ হয়েছিল সেদিন। অবাক হয়ে বিস্মিত দৃষ্টিতে যখন ফিহার দিকে তাকিয়েছিল, দেখেছিল বোনের চোখে মুখে দুষ্টুমি রেশ। ফিহা আয়নকে বোকা বানিয়ে গুল খাইয়েছিল, সেটা বুঝতে বেশ একটা অসুবিধা হয়নি তার। খানিকটা লজ্জাও পেয়েছিল সেদিন। হেনা খানের আবদার সেদিন ফেরায়নি আয়ন। ফেরানোর প্রশ্নই আসে না। পছন্দের মানুষকে কেউ ফেরায় না, বরং সুযোগ সন্ধানে আগলিয়ে রাখে। আয়নের ক্ষেত্রেও ঠিক তাই ঘটেছিল। আয়ন নীরবে সম্মতি দিয়ে বলেছিল হেনা খান যা ভালো বুঝে তাই করতে। আয়নের কথায় সেদিন এক আকাশ সমান তৃপ্তিতে চেয়েছিল হেনা খানের চোখে মুখে। চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল সাথে সাথে। হয়তো হেনা খানের মায়াকে হারানোর বোঝাটা মন মস্তিষ্ক থেকে অনেকটাই কমে গিয়েছিল সেদিন। হৃদের সাথে মায়ের বিয়ে এটা বাতিল হতে প্রচণ্ড টেনশনে ছিল তিনি। যদিও মায়ের বাবা শফিকুল ইসলাম সত্যিটা জানতে পেরে মায়াকে জোর করে নিয়ে যাও না থাকে, সেই জন্য তিনি আয়নের সাথে মায়ের দ্বিতীয় বিয়েটা যতদূর সম্ভব দিয়ে মায়াকে নিজের কাছে রাখতে চায় চিরতরে। একবার আয়নের সাথে মায়ের বিয়েটা হয়ে যাক, তারপর না হয় মায়ের বাবাকে পরে যেভাবেই হোক বুঝানো যাবে, রাজি করানো যাবে এই বিয়েটা মেনে নিতে। তাছাড়া আয়ন অসম্ভব ভালো ছেলে, হীরার টুকরা ছেলে। মায়াকেও অসম্ভব ভালো রাখবে। মেয়ে ভালো থাকলে বাবা হিসেবে শফিকও মেনে নিবে এই বিয়েটা। অবশেষে মায়াকে হারানোর ভয়টা থাকবে না আর হেনা খানের মনে। আয়নের সম্মতি ছিল হেনা খানের সবচেয়ে বড় তৃপ্তিটা। তিনি বুঝতে পারেননি আয়ন এত দ্রুত রাজি হয়ে যাবে, তাই সেদিন খুশিতে হেনা খান চেয়েছিলেন ২-১ দিনের মধ্যে কাজে ডেকে আয়ন আর মায়ার আগটা সেরে ফেলতে ঘরোয়াভাবে। কিন্তু এতেও ঘোর আপত্তি জানিয়েছিল আয়ন। সে গম্ভীর মুখে বলেছিল, নানুমা,
আমি এমন হুটহাট চুরি করে বিয়েটা করতে চাই না। আমি বিয়েটা করতে চাই সারা শহর জানিয়ে, তারপর মায়াকে নিজের ঘরে তুলতে, ওর প্রাপ্য সম্মান দিয়ে, যেটা স্বামী হিসেবে আমার থেকে তোমার শোনাবার অধিকার। আমি সম্মানের সহিত মায়াকে ঘরে তুলতে চাই, কোনো লুকোচুরিতে নয়। আয়নের কথায় আপত্তি জানিয়েছিল সেদিন হেনা খান, বলেছিল, এখানে লুকোচুরি নয়, সময় নেওয়া হচ্ছে আয়ান। এখন শুধু বিয়েটা হয়ে থাকবে। মায়া পড়াশোনাটা কমপ্লিট হওয়ার পর আমরা তোমাদের বিয়ের অনুষ্ঠান করব আয়ান। তোমার কি মনে হয় আমাদের সেই চিন্তা নেই? তাছাড়া আমি পরিস্থিতি বাধ্য হয়ে তাড়াহুড়া করে তোদের বিয়েটা দিতে চাইছি। হৃদের করা কাজের জন্য মায়াকে হারাতে হবে আমাদের। তাছাড়া মায়ার পরিবারকে সত্যিটা এখন জানানো হয়নি। যদি একবার বিয়ে বাতিলের সত্যিটা সম্পর্কে অবগত হয় তাহলে কি হবে সেটা নিশ্চয়ই তোর অজানা কিছু নয়। আয়ন চোখ তুলে তাকায় হেনা খানের দিকে, থমথমে পরিবেশের উত্তেজনাটা বুঝতে পেরে হেনা খানকে আশ্বস্ত করে সন্তর্পণে বলে উঠল, আমি বুঝতে পারছি না নোমা তোমার কথাগুলো, তবে একটু বিশ্বাস রাখো। আমি কোনো কিছুর বিনিময়ে হলেও তোমার সোনামাকে হারাতে দেব না। মায়া তোমার সাথেই থাকবে সবসময়, আর সেটা সিউরিটি আমি দিচ্ছি তোমাকে নানুমা। আর দ্বিতীয়ত হচ্ছে, হৃদ মায়ার জীবনে পাশ ছিল, যেটা ফেলে এসেছে মায়া অতীতে, আমি বর্তমান। তাই অতীত যেন বর্তমানে হাজির করতে না পারে, সে সবটার লক্ষ্য থাকবে আমার। তোমরাও মায়ের সামনে বারবার হৃদের প্রসঙ্গটা টানবে না, এতে করে মায়া ডিস্টার্ব হতে পারে। মায়া এখনো ছোট, সবকিছু সামলে নেওয়ার সুযোগ দেওয়াকে, তারপর না হয় বাকিটা দেখা যাবে নানুমা। আয়নের প্রতিটা কথায় তীব্র অধিকার বোধ দেখেছিল সবাই সেদিন মায়ের প্রতি। সবাই বুঝতে পেরেছিল আয়নের মনে মায়ের প্রতি ভালো লাগা আছে। এতে করে হেনা খান অস্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। তিনি সবসময় চাইতেন মায়ের জন্যে যেন হৃদ এই অধিকার বোধটুকু দেখায়, মায়াকে নিজের বউ হিসেবে মেনে নেয়। কিন্তু হৃদ করলো তার উল্টোটা, ফিরিয়ে দিল মায়াকে। তবে আয়ন নিঃসন্দেহে একজন সুদর্শন ভালো ছেলে, দায়িত্বশীল, ভালোবাসতে জানে, ভালো রাখতে জানে। সেই জন্য তিনি মায়ার জন্য আয়নকে বেছে নিয়েছেন। এতে করে মায়াকেও সারা জীবন ওনার চোখের সামনে রাখতে পারবে খান বাড়িতে। কিন্তু আয়নের এই মুহূর্তে বিয়ে না করাটা ছিল হেনা খানের বিদ্রূপের কারণ। তিনি আবারও শক্ত গলায় বলেছিল সেদিন। তাহলে তুই কি এখন মায়াকে বিয়ে করতে চাস না আয়ান? হেনা খানের উৎসুক দৃষ্টিতে নিজের চোখ বুলিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আয়ন খানিকটা সময় নিয়ে আবারও শান্ত গলায় বলেছিল, নানুমা, আমি তোমার কথা রেখেছি, তুমি এখন আমার কথাগুলো রাখবে, এমনটা আশা করেছি আমি। তবে হ্যাঁ, আমি বিয়েটা করতে চাই, তবে লুকোচুরিভাবে নয়। মায়া এখনো ছোট, একটু বড় হোক, তারপর বিয়েটা করে নেব একেবারে জন্যে। এখন তোমরা মায়াকে আংটি পরিয়ে রাখো আমার নামের, আমি কাল আংটি কিনে দেবো তোমাদের। তারপর বিয়েটা আমি মায়ের এসএসসি পরীক্ষার পর করব। মায়ের বাকি পড়াশোনাটা বিয়ের পর পড়বে, আমি নিজে পড়াবো। কিন্তু তারপরও এই মুহূর্তে আমি মায়ের অবুঝতার সুযোগ নিতে চাই না নানুমা। এসএসসি পরীক্ষার পর ওর নিজের সম্মতিতে আমাকে বিয়ে করবে, কোনো চাপে পড়ে নয়। আমি আমার স্ত্রীর সম্মতি হতে চাই, কোনো রকম বোঝা বাধ্যকতা নয়। দ্বিতীয়ত, বাবা মা হিসাবে মায়ের পরিবারেও একটা চাওয়া পাওয়া আছে মায়াকে ঘিরে। আমি সেটা স্বার্থপরের মতো নষ্ট করব, তা ঠিক হবে না নানুমা। তাই আমাদের বিয়েতে মায়ের পরিবারেরও সম্মতি থাকবে, পরখ হবে। ওয়াদা করছি, মায়ের সব পরিবার হাসি মুখে দাঁড়িয়ে আমাদের বিয়েটা দেবে, তোমাদের পাশে দাঁড়িয়ে। এখন মায়ের পরিবারকে কীভাবে বোঝাতে হবে সেটা আমার উপর ছেড়ে দাও নানুমা। আই উইল বি ম্যানেজ, নিশ্চিন্তে থাকো তুমি। আমি আমার ওয়াদা রক্ষা করব ইনশাল্লাহ। তোমার সোনামাকে কোথাও হারাতে দেব না, এটুকু বিশ্বাস রাখতে পারো তুমি আমার উপর। আয়নের কথায় এক বুক আশা জমেছিল হেনা খানের বুকে। মনে কোথাও এক কোণে তীব্র বিশ্বাসবোধ জন্মেছিল আয়নের কথায়। তাদের এত বছরে নষ্ট হয়ে যাওয়া সম্পর্কটা আবারও জোড়া লাগবে আয়নের মাধ্যমে। তিনি আশারত হন আয়নের উপর। ছলছল চোখে অসহায় দৃষ্টি স্থির করেছিল আয়নের দিকে। আয়ন সবটাই বুঝে। মায়ের পরিবারের সাথে খানবাড়ির সম্পর্কটা তেমন ভালো না সেটাও জানে। হৃদ যে সম্পর্কটা নষ্ট ও বিচ্ছিন্ন করেছিল, এখন আয়ন সেটা দুহাতে গুছিয়ে নিবে সময়ের সাথে সাথে। সেই সবটাই এখন ঠিক করবে। সেটা হৃদ অতীতে বিগড়ে গেছে। তবে আজ আয়ন হৃদকে মনে মনে অসংখ্য ধন্যবাদ দিতে মন চাইছে। হৃদ সবকিছু নষ্ট না করলে হয়তো আয়নের জীবন কখনোই মায়া নামক অসুখটা আসতো না, মায়াবর্তীর রোগে তলিয়ে যেত না গভীরভাবে। আজ আয়ন তৃপ্ত, হুট করেই যেন জীবনের সবচাইতে বড় পাওয়া তৃপ্তি পাচ্ছে সে, যেটা হৃদের জন্য সম্ভব হয়েছে। আজ আয়ন আলতো হাসে,
হেনা খান কিছু বলার উদিত হওয়ার আগে সামনে থেকে মেহেরবান বলে উঠল, মা, আমাদের মনে হয় অয়নের কথাগুলো শোনা উচিত। অযুক্তিযুক্ত কিছু মনে হচ্ছে না আয়নের কথায়। আমাদের সময় নেওয়াটা ঠিক হবে এই মুহূর্তে, মা। এতক্ষণ নীরব শ্রোতার মতো শ্রবণ করছিল ফিহা। আয়নের দেরি করে বিয়ে করাটা মোটেও যুক্তিযুক্ত মনে হয়নি ফিহার। তাই মেহেরানের কথার মাঝে ফোড়ন কেটে বলে ওঠে, ভাই এই মুহূর্তে বিয়েটা হয়ে গেলে সমস্যা কোথায়? নিজের বউকে কি মানুষ দুইবার বিয়ে করে না? তুমিও মায়াকে দুইবার বিয়ে করবে। তারপরও এখন বিয়ে করতে নাকচ করা যাবে না, একদমই না। তাছাড়া মায়ার বাবা মা কি পালিয়ে যাচ্ছে কোথাও? তাদের কি অন্যভাবে মানানো যাবে না? ফিহা অবুঝতায় গড়গড় করে বলার কথা এগুলোতে কড়া দৃষ্টি ফেলে মেহেরবান। উপস্থিত বড়দের মাঝে ছোটদের কথা বলাটা অযাচিত, অশোভন। তাছাড়া ফিহার সমাজ বুঝার বয়স এখনো হয়নি, তাই কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা দেখার জন্য পরিবারের বড়রা আছে কথা বলার জন্য। ফিয়াকে কড়া দৃষ্টি শাসিয়ে শক্ত গলায় বলেছিল মেহেরবান সেদিন। দিন দিন ম্যানার্স ভুলে যাচ্ছ ফিহা। কতবার বলেছি বড়দের মাঝে আগ বাড়িয়ে কথা না বলতে। তারপরও বলো, তোমার ডিসিশনের বা মতামতের জন্য কেউ বসে নেই এখানে। বড়দের কথা হচ্ছে এখানে। তাই তুমি রুমে যাবে এই মুহূর্তে। যাও। কিন্তু মা, ভাই তো বলেছি তো তোমাকে যেতে ফিহা। রাগে উঠে দাঁড়ায় ডাইনিং টেবিল ছেড়ে ফিহা আতিথ্যের মেজাজে আয়নের দিকে তাকিয়ে বলে উঠল, দেখে নিও ভাই, আজ তুমি পরিস্থিতির দোহাই দিয়ে মায়াকে ফিরিয়ে দিয়েছো। কাল ভাগ্য তোমাকে সেই পরিস্থিতির শিকার করে মায়ার থেকে তোমাকে দূরে করে দিবে। তোমার চাওয়াটা থাকবে অনেক কিছু, কিন্তু পাওয়াটা থাকবে শূন্য। দেখে নিও। ফিহা পরপর কথায় মুহূর্তে চোখ রাঙিয়ে ধমকের স্বরে বলে উঠল মেহেরবান। ফিহা, যেতে বলেছি তোমাকে আমি। এক মুহূর্ত না দাঁড়িয়ে রাগে ফিহা গটগট করে প্রস্থান করে নিজের রুমের দিকে। ফিহার যাওয়ার দিকে সবাই বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে থাকে। বুঝতে পারে ফিহা চাচ্ছে বিয়েটা এই মুহূর্তে হোক। হয়তো বিয়ে নিয়ে আনন্দটা ছিল প্রখর, তাই এখন সেটা আয়নের জন্য মাটি করতে চায় না বলে এতটা উত্তেজিত ফিহা। কিন্তু আয়নের হঠাৎ না করাতে মেনে নিতে পারেনি বলে রাগটা প্রকাশ করে ফেলে সবার সামনে। ফিহার কথাগুলো সবার কাছে স্বাভাবিক মনে হলো, আয়নের বুকে গিয়ে সেটা তীরের মতো বিধে। আয়নের সারা শরীর ঝাঁকি দিয়ে কম্পোস্ট রেস্ট হয়ে আয়নের বুক কেঁপে ওঠে। একটা মুহূর্তে চিন্তা করে মায়াকে এই মুহূর্তে বিয়েটা না করে কোনো ভুল করছে না তো সে। হেনা খান ফিহার কথায় মনোযোগী হয়নি, বরং তিনি প্রসঙ্গ পাল্টিয়ে চলচল নয়নে প্রশ্ন করেছিল আয়নকে, তুই পারবি আমার অগোছালো সম্পর্কগুলি গুছিয়ে দিতে? নিরাশ করবি না তো আমাকে? ফিহা যাওয়ার থেকে নিজের দৃষ্টি সরিয়ে নেয়, ঘাড় ঘুরিয়ে তাকায় নিজের নানুমার দিকে। বুকের ভেতর চাপা কষ্ট অনুভব হচ্ছে ফিহার কথায়। অতি সন্তর্পণে দীর্ঘ নিঃশ্বাস ফেলে হেনা খানকে আশ্বস্ত করে বলল আয়ন, পারবো। তুমি অতীতে যা হারিয়েছো সেসব আমি ফিরিয়ে দেব, বিশ্বাস রাখো। আমি বিশ্বাস করি তোকে। তার জন্যই আমার সোনামাকে তোর হাতে তুলে দিতে চাই। তাহলে আমরা কালই ঘরোয়াভাবে অনুষ্ঠান করে তোদের দুজনের আংটি বদল করে ফেলি। আয়ন সম্মতি জানিয়ে বলেছিল সেদিন। ঠিক আছে, তোমরা যা ভালো মনে করো তাই করো নানুমা, আমার কোনো আপত্তি নেই তাতে। তবে সামনে মায়ের এসএসসি পরীক্ষা, তাই আপাতত ওর আমার সাথে এঙ্গেজমেন্টের বিষয়টা জানানোর দরকার নেই। মায়ের এমনিতেই পড়ার প্রতি উদাসীন, এঙ্গেজমেন্টের বিষয়টি জানালে হয়তো আরও উদাসীন হয়ে পড়ি পড়ার প্রতি। পরীক্ষার পর জানালে সমস্যা নেই, পরীক্ষার ক্ষতি হবে না। কাল আমরা সবাই যাব খান বাড়িতে, আমাদের এঙ্গেজমেন্টটাও হবে কাল। তবে আম্মু আমার হয়ে মায়াকে আংটি পরাবে, আমি নয়। আমি আশেপাশে থাকবো তোমাদের। আর আপাতত কোনো অনুষ্ঠানও করার দরকার নেই নানুমা, নর্মাল থাকুক সব কিছু মায়ের পরীক্ষা পর্যন্ত, বাকিটা আমি সামলে নেব। আয়নের কথায় সেদিন সবাই চোখে মুখে তৃপ্তিটা চেয়েছিল, মন ছুঁয়েছিল আয়নের প্রতিটা কথায়। তবে ফিহা বেশ নারাজ হয়েছিল আয়নের দেরি করা বিয়ে নিয়ে। সেদিন হেনা খান আরও কিছুক্ষণ আয়নদের বাসায় থেকে খান বাড়িতে ফিরে এসেছিল মায়ের স্কুল ছুটি হওয়ার আগে। পরদিন রোজকার মতোই মাকে স্কুলে পাঠা হয়। পিয়ারা আসে দুপুর করে বাসায়। আরাফ খান বাড়িতেই ছিলেন। সবাইকে নিয়ে দুপুরে লাঞ্চ করে আড্ডা জমায় বিকালে। ঘড়ির কাঁটা 4:25 যেতেই মালাকে নিয়ে বাসায় ঢুকে মায়া। ফিয়া হুঠার দৌড়ে মায়াকে জড়িয়ে ধরতে চমকে ওঠে আয়ন। অনেকটা দিনের তৃষ্ণা চোখ দুটো পড়ে মায়ের ক্লান্তি মাখা চেহারায়। চোখ দুটো স্থির হয় সেদিকে। মায়া ফিয়াতে মত্ত, আশেপাশে তেমন একটা খেয়াল নেই। আয়নের পরিবার সবার সাথে মায়ের ভাবটাও ছিল বেশ, সেটা ঠিক আয়ন বুঝতে পেরেছিল। সেদিন সারাক্ষণ শুধু মায়াকে তৃষ্ণা কাতর চোখ বুলিয়েছিল আয়ন মায়ার উপর। রাতে মায়াকে আংটি পরিয়েছিল আয়নের মা মেহেরবান।
আংটিটা আয়ন নিজের টাকায় পছন্দ করে এনেছিল, ডায়মন্ড রিং, হোয়াইট গোল্ডের মধ্যে সাদা ছোট ডায়মন্ড পাথর ছিল সিম্পল রিংয়ের মধ্যে, যাতে মায়া সবসময় পরে রাখতে পারে, কোনো সমস্যা না হয়। বিনা সাজসজ্জা রোজকার কাপড় পরে সেদিন মেহেরবানের হাতের আংটি পড়েছিল আয়নের নামে। মায়া বুঝতে পারেনি সেদিন ওর আংটি বদল হয়েছিল, বুঝতে দেয়নি কেউ আয়নের কথায়। সেদিন কিছু মুহূর্তে ছবি তুলে নেয় ফিহা, ক্যামেরায় বন্দি করতে থাকে রোজকার মতোই মুহূর্তগুলো ফিহা। হুট করে ফিহা ভয়ানক টাইপের বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করে দেয় আয়ন ও মায়ার মাঝে। হুটহাট মায়াকে টেনে আয়নের পাশে বসাতে চমকে ওঠে দুজন। ফিহা এমন কাজে আয়ন প্রথমে চমকালো, পরে মুচকি হাসে। মায়াকে আরো কাছে থেকে দেখার সুযোগটা করে দেওয়ায় মনে মনে ধন্যবাদও জানায় বোনকে। গভীর দৃষ্টি ফেলে মায়ার ভয়ার্ত চেহারায় ফিহা নিজের ভাইয়ের মনের অবস্থা বুঝতে পেরে মুচকি হেসে ছবি তুলতে থাকে দুজনের একসাথে। মায়া ভয়ে মাথা নত করে বসে, বুঝতে পারেনি ফিহা হুটহাট এমন কিছু করে বসবে। আয়নের পাশে বসায় মায়া অস্থির, কম ভয় কাজ করছে বেশি। তবে আয়নকে ভয় পাচ্ছে এমনটা নয়, ভয়টা অন্য জায়গায়। ভয়ে বারবার জড়সড় হয়ে উঠছে, কি করবে কিছুই বুঝতে পারছে না মায়া। তাই আর চোখে হঠাৎ দৃষ্টিতে আয়নকে এক পলক দেখে মুহূর্তে দৌড় লাগায় কিচেন রুমের দিকে হেনা খানের উদ্দেশ্যে। মায়ের হঠাৎ এমন কাণ্ডে মুহূর্তে ভ্যাবাচাকা খেয়ে যায় দুই ভাই বোন। একে অপরকে চাওয়াচাই করে ঘাড় ঘুরিয়ে তাকায় মায়ের দৌড়ে চলে যাওয়ার দিকে। মায়ের দৌড়ানোর মধ্যে দিয়ে মনে মনে ছক কষাকষি করে নিজের সাথে, আপন মনে বলে তার ছেলেদের পাশে বসা নিষেধ, ঘেঁষা নিষেধ, ছেলে মানুষ দেখা নিষেধ, সব ছেলে মানুষগুলোও নিষেধ, সব 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 কিছু নিষেধ। তার হৃদ ভাইয়া নিষেধ করে গেছে তাকে, সে মানবে তার খারাপ ভাইয়ের কথাগুলো। কখনো পাশ ঘেঁষে না কোনো ছেলের, কখনোই না। তাই সে গত 1 বছর ধরে মনে প্রাণে মেনে এসেছে তার হৃদ ভাইয়ের কথা, আজও মানবে। কখনোই বসবে না সে কোনো ছেলের পাশে, কখনোই না। নয়তো তার খারাপ ভাইয়া আরও খারাপ হয়ে যাবে, আবারও আঘাত করবে মায়াকে। মায়া বিশ্বাস করে যদি মায়া কোনো ছেলের আশেপাশে ভিড়ে, তো তার হৃদ ভাই আবারও ফিরে আসবে মায়ার কাছে, শুধুমাত্র মায়াকে ছেলেদের সাথে মেশার জন্য শাস্তি দিতে ফিরে আসবে, ভয়ানক শাস্তি। মায়ের ভয়ার্ত চেহারা, ভয়ে হুটহাট দৌড়ে পালানো, সবকিছু তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছিল আয়ন। মায়ার চেহারা স্পষ্ট ভয় দেখেছিল আয়ন, কিছু নিয়ে তীব্র ভয় বিরাজ করছিল মায়ার চোখে মুখে, কিন্তু সেটা কি? তবে এই যে ভয়টা আয়নকে পাচ্ছিল না সেই বিষয়েও আয়ন নিশ্চিত ছিল, কারণ আয়ন আজ পর্যন্ত মায়ের সাথে এমন কোনো আচরণ বা কথা বলেনি যেটার জন্য তাকে ভয় পাবে মায়া। তবে মায়ার অজানা ভয়ের কারণটাও ধরতে পারছে না আয়ন। ফিয়া মায়ার পিছনে ছুটতে নিলে আয়ন থামিয়ে দেয়, ইশারায় বুঝায় এখন না যেতে। পিনপিন নিস্তব্ধতার মাঝে শব্দ তুলে টিকটিক করা ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাতের গভীরতা কতটুকু। নিস্তব্ধ আবছা আলোয় রুমটিতে একা শুয়ে আছে মায়া। ঘুমের মধ্যে বারবার কেঁপে কেঁপে উঠছে সে, আবার হঠাৎ হঠাৎ ফুপিয়ে উঠছে এ কান্নায়। খানিকটা গঙ্গানো শব্দও করছে অস্পষ্ট স্বরে। ঘুমের মধ্যে ঘেমে নিয়ে একাকার হয়ে আছে। আরও খানিকটা সময় নিয়ে ছটফট করতেই হঠাৎ করে ঘুমের মধ্যে ধুর ফুরিয়ে উঠে বসে মায়া। হাঁপাতে থাকে অস্থির ভঙ্গিতে, উত্তেজিত ভঙ্গিতে কর্নার টেবিলের লাইট জ্বালায়। দ্রুততার সাথে ভয়ার্ত দৃষ্টি ফেলে নিজের রুমের চারিপাশে কাউকে খোঁজার চেষ্টা করে। চোখ যায় নিজের রুমের বন্ধ দরজার দিকে, দরজাটা ভিতর থেকে আটকে দেওয়া। তার মানে মায়া এতক্ষণ বাজে স্বপ্ন দেখছিল। তৃষ্ণায় গলায় ফাটছে মায়া, নিজের জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয় মুহূর্তে। ভয় জপজপ করে ডান হাতে উল্টো পিঠে কপালে গলার বিন্দু বিন্দু ঘামগুলো মুছে নেয়। আবারও হাত বাড়িয়ে কর্নার টেবিল থেকে পানির গ্লাসটা নিয়ে ঢকঢক করে সম্পূর্ণ গ্লাসটা শেষ করে। গ্লাসটা রেখে চোখ তুলে তাকায় দেয়াল ঘড়িটার দিকে, 2:56 গভীর রাত এখন। আবারও চমকায় মায়া, ভয়ে আড়ষ্ট হয়ে আসে। তার মানে মায়ার দেখা বাজে স্বপ্নটা সত্যি হতে চলেছে। হেনা খান বলে মধ্যরাতে দেখা সব স্বপ্ন নাকি সত্যি হয়। তাহলে কি সত্যি মায়ার খারাপ হৃদয় আবারও মায়ার জীবনে আসতে চলেছে? মায়া ভয় বাড়ে, শরীরে মুহূর্তেই কম্পন সৃষ্টি হয়। হৃদের নামটি মাথায় আসতে। আজ 1 বছর 10 মাস ধরে হৃদ খান বাড়িতে আসে না। তবে মায়া হৃদ নামক ব্যক্তিটির ভয়ে হঠাৎই মধ্যরাতে স্বপ্ন দেখে লাফিয়ে ওঠে। তবে আজকে স্বপ্নটার মতো এতটা ভয়ানক স্বপ্ন ছিল না কোনোদিনের স্বপ্নগুলো। আজকে স্বপ্নটা যেন হাড় কাঁপানো ছিল মায়ার জন্যে। হৃদের সেই ভয়ানক রাগী চেহারাটা আজ আবারও দেখেছে স্বপ্নে মায়া। হৃদের অগ্নি মতো লাল লাল চোখ জোড়া দিয়ে মায়াকে ভস্ম করছিল, প্রচণ্ডভাবে রাগান্বিত ছিল মায়ের উপর। মায়ের অপরাধ, মায়া আয়নের পাশ ঘেঁষেছিল কাল, ঘুরতে গিয়েছিল মায়া হৃদের কথাগুলো ভুলে আয়নের সাথে, আর সেটাকে সূত্র ধরে মায়ের এই বাজে স্বপ্নটার আগমন। মায়ের ছোট মস্তিষ্কে হৃদের সে হিংস্র চেহারাটা স্পষ্ট ছাপ ফেলে গেছে হৃদ, যার সূত্র ধরে মায়ের মনে হয় সে কাল আয়নের সাথে ঘুরতে গিয়ে হৃদের কথা অমান্য করছে, হৃদের বলা কথাগুলো ভুলে গেছে। তাই মায়ার হৃদ ভাইয়া স্বপ্নে এসে মায়াকে বারবার আঘাত করছিল। কথাগুলো অমান্য করায় হৃদের আচরণ হিংস্র থেকে হিংস্রতর ছিল সেই বর্ণনা।
মুখে ছিল সেই একই বুলি, তার না করেছিলাম না। ছেলে মানুষের আশেপাশ ঘেঁষতে তারপরও কেন গেলি তুই আয়নের কাছে? আমার কথা এত সহজে ভুলে গেলি তুই? আমাকে ভুলার অধিকার তোকে কে দিল রে? হ্যাঁ, আমি দিছি তোকে, না দিলে তুই আমার অবাধ্য হবি কেন? কেন ভুলতে যাবি তুই আমাকে? কথাগুলো বলার সাথে সাথে আঘাতটা ছিল তীব্র, যার জন্যে মায়া ভয়ে ঘুমের মধ্যে গোঙানো শব্দ করছিল হৃদ থেকে বাঁচার জন্যে। ঘুমের রেশটা হালকা হতে ধরফরিয়ে বসে মায়া। কথাগুলো ভেবে মায়া আবারও জিহবা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। ফ্লোরের একপাশে বিছানা করে কাঁথা মুড়িয়ে বেঘরে ঘুমাচ্ছে মালা। রাতে মালা মায়ের রুমে ঘুমায় সবসময় ফ্লোরে। মায়ের ঘুমের ঘোরে ভয় পাওয়াকে ঘিরে মালা হেনা খানের আদেশে রাতে এই ঘরে ঘুমায়। মায়া মালাকে এক পলক দেখে নিয়ে গুটি পায়ে গিয়ে দাঁড়ায় বারান্দায়। হাঁটু অবধি লম্বা চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে শরীরে। ওড়নাটা বিছানার উপর পড়ে আছে, বিধায় গায়ে জড়ানো হয়নি। উদাসীন মায়া বারান্দার রেলিংয়ে পা উঠিয়ে বসে। উদাসীন দৃষ্টি স্থির করে বাগানের মধ্যে থাকা কাচের ছোট বাংলো ঘরটিতে স্থির নয়নে তাকিয়ে থাকে কাচের বাংলোটির দিকে। খানবাড়ির চারিপাশে বডিগার্ডরা জাগ্রত অবস্থায় দাঁড়িয়ে পাহারায় আছে। খানবাড়ির চারিপাশে কড়া আলোয় আলোকিত হয়ে আছে। মায়ের কান্না বাড়ে। প্রশস্ত রেলিংয়ের উপর দুই পা ভাঁজ করে বসে, হাঁটুতে মুখ বুজিয়ে কিছুক্ষণ মত্ত হয়ে বসে থেকে হুট করে ডুকরে কেঁদে ওঠে ফুপিয়ে। হৃদ আজ 1 বছর 10 মাস ধরে খানবাড়িতে পা রাখে না। আগে যা বছর একবার আসতো এখন তাও আসে না। কাউকে মাসের পর মাস কল করে না। মায়া লুকিয়ে হেনা খানকে রোজ কান্না করতে দেখে হৃদের জন্য। প্রথম প্রথম বুঝতে না পারলেও আজকাল ঠিকই বুঝতে পারে মায়া। লুকিয়ে হেনা খানের মুখে শুনেছে হৃদ 10 মাস 17 দিন ধরে কারোর সাথে কোনো রূপ যোগাযোগ করছে না। কেন করছে না কেউ জানে না। হৃদ কোথায় আছে, কেমন আছে সেটা কেউ জানে না। হৃদের খোঁজ করার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু কেউ কোনো খোঁজ খবর পাচ্ছে না। সবাই টেনশনে আছে হৃদের কোনো বড় ক্ষতি হয়ে যায়নি তো সেটা নিয়ে। কারণ এতটা সময় হৃদ কখনোই কারোর সাথে যোগাযোগ না করে থাকেনি। এবার থাকছে। হৃদের বডিগার্ড আসিফের সাথেও বেশ কয়েকবার যোগাযোগ করেছে আয়ন। ফলাফল শূন্য। আসিফেরও তেমন খবর পাওয়া যাচ্ছে না। হৃদ আদৌ বেঁচে আছে কি না সেটা নিয়েও টেনশনে তোলপাড় খানবাড়ির সব সদস্যরা। আজকাল হেনা খান কান্নাকাটি করে কাটান সারাক্ষণ। প্রত্যেকে সেই সবটাই কানে আসে মায়ের অগোচরে। মায়া থেকে থেকে ফুপিয়ে উঠছে কান্নায়। হৃদকে মায়া ভীষণ খারাপ জানে, তারপরেও মায়া কখনো হৃদের খারাপ হোক এমনটা চায়নি। হৃদের লম্বা সময় নিয়ে নিখোঁজ হওয়াটা যেন মায়ার ছোট মস্তিষ্কে নাড়ান দিয়ে ওঠে। আজকের স্বপ্নটা যদি সত্যি হয় তবুও মায়া খুশি হবে। তারপরে হৃদ ফিরে আসুক নিজের বাড়িতে, নিজের আপনজনদের মাঝে। মায়াকে আঘাত করলেও সে সহ্য করে নিবে। তারপরেও নিজের পরিবারে ফিরে আসুক তার হৃদ ভায়া। আর এই একটি দোয়াটাই যেন রোজই করে মায়া, আজও তাই করছে। মায়া খুব করে চাইছে হৃদ হেনা খানের কাছে ফিরে আসুক। মায়ের কান্নার বেগ বাড়ে, তাই এবার মাথা উঠিয়ে 2 হাতে নিজের মুখ চেপে ধরে কান্নায়। দেয়ালের সাথে পিঠ থেকে ফুঁপিয়ে উঠছে বারবার। আয়নের সাথে মায়ের আজ 10 মাস হয়েছে, এঙ্গেজমেন্ট হয়েছে। এখনো মায়ের হাতে আয়নের নামের আংটিটা ঝলমল করছে। আয়ন কাজের সুবাদে লন্ডনে গেলেও মাসখানেকের ভিতর আবারও ফিরে আসে বাংলাদেশে। বর্তমানে বাংলাদেশের একটা হসপিটালে জয়েন হয়েছে সে। মায়াকে ছেড়ে থাকতে পারছে না বলে এমনটা করা আয়নের। বিগত 10 মাসে মায়ের সাথে আয়ন ফ্রি হওয়ার চেষ্টা করেছে, কিন্তু বরাবরই ফলাফল শূন্য। আয়ন আশেপাশে আসলে মায়া ভয়ে আতঙ্কিত হয়ে সঙ্গে সঙ্গে দৌড়ে পালায়। আয়নে কে কোনো সুযোগই দিচ্ছে না মায়া। আয়ন অনেক প্রয়াস চালায় মায়ের ভয়টা জানার জন্য, কিন্তু সে ব্যর্থ। কিছুতেই অবগত হতে পারেনি মায়ের ভয়টা সম্পর্কে। সেই জন্য আজ আয়ন ইনিয়ে বিনিয়ে ফিহাসহ মায়াকে নিয়ে ঘুরতে বের হয়েছিল। সারাটা দিন ভালোই কেটেছিল আয়নের মায়ের সঙ্গে। আনন্দে মায়ের ভয়টা কিছুটা কমে এসেছিল আজ। সহজভাবে নিয়েছিল আয়নকে মায়া। এতেই আয়ন বড্ড খুশি হয়েছিল। অল্প থেকেই গল্প। এইভাবেই মায়া ধীরে ধীরে আয়নের সাথে স্বাভাবিক হয়ে উঠবে এমনটাই আশা রাখে আয়ন। সবই ঠিকঠাক ছিল, কিন্তু রাতে হৃদকে নিয়ে ভয়ানক স্বপ্নটা দেখে মায়া। হৃদের আঘাত করা হিংস্র ভঙ্গিতে কথাগুলো ছিল মায়ের জন্য মর্মান্তিক। মায়া যেমন হৃদকে নিয়ে ভয় পাচ্ছিল, ঠিক তেমন দোয়াও করছিল যেন হৃদ ফিরে আসে সবার মাঝে। হৃদের প্রতি মায়ের অনুভূতিটা ছিল নিছক অমূল্যহীন, অপছন্দনীয় ব্যক্তি। কিন্তু তারপর মায়ের প্রতি দোয়ায় ছিল হৃদের নাম বরাবরই। কান্নায় ব্যস্ত মায়ার হঠাৎই কানে কর্ণকুহল হয় গাড়ির হর্নের শব্দ। চমকে ওঠে বিধ্বস্ত মায়া। আস্তে করে নিজের মুখ করে হাত সরিয়ে নিচে বাগানের দিকে তাকায়। সেখানটায় কিছু দেখতে না পেরে নিজের চোখ ঘুরিয়ে নিতে বেখেয়ালি চোখ যায় খানবাড়ির গেট ধরে আসা কালো মার্সিডিজ গাড়িটার উপর। এলোমেলো ও মায়াটা জায়গা বসে থাকে
কৌতূহলে চোখ দুটো স্থির করলো কালো মার্সিডিজ গাড়ির উপর। গাড়ির গেট ধরে ঠিক মায়ার বরাবর সামনে কাচের ঘরটির সামনে থামে। মায়ের অশ্রুসিক্ত চোখ দুটোতে ভর করে এবার একরাশ কৌতূহল। উপর থেকে স্থির নয়নে তাকিয়ে থাকে নিচের কালো গাড়িতে। গভীর রাতে কে খান বাড়িতে আসলো জানার জন্য এবার খানিকটা ঝুঁকে পড়ে মায়া। গাড়িটা থামতেই দুজন বডিগার্ড দৌড়ে আসে সেদিকে। গাড়ির পেছনে দরজা টান দিয়ে খোলার সাথে সাথে বাগানের চারিদিকে লাইট অফ হয়ে যায়। মুহূর্তে মায়া চমকে ওঠে, আহত হয় সাথে সাথে। কৌতূহলী চোখ দুটোতে বিরক্তি ভর করে। এই ভেবে কারেন্ট চলে যাওয়ার সময় আর পেল না। সারা বছর একবারও দেখলো না খানবাড়ির কারেন্ট। 1 সেকেন্ডের জন্য গিয়েছে, অথচ আজ এতটা উত্তেজনার সময়ের মধ্যে দিয়ে কারেন্টটা চলে গেল। এখন মায়া কিভাবে দেখবে? মধ্যরাতে কে আসলো খানবাড়িতে একটু সুযোগ পেল না সেটা দেখার জন্যে। মায়া বিরক্তি নিয়ে চারিপাশে তাকাতেই মুহূর্তে আবারও চমকে ওঠে। না, খানবাড়ির কারেন্ট তো যায়নি, গেটের সামনে লাইটগুলো তো জ্বলছে এখনো। মায়ার রুমে ডিম লাইট ফ্যান জ্বলছে, তার মানে কারেন্ট যায়নি, বরং কেউ ইচ্ছা করে কালো গাড়িটার আশেপাশের লাইটগুলো অফ করে দিয়েছে। বিষয় বোধগম্য হয় মায়ার। লোকটা হয়তো সামনে আসতে চাইছে না, তাই এমনটা করা। তার ইচ্ছাকৃতভাবে নিজের চারপাশটা অন্ধকার বানিয়েছে। মায়ার কৌতূহল এবার গাঢ় থেকে তীব্র হয়। আকাশ বড় ডালার মতো চারটা ঝলমল করছে। চারিপাশের লাইট অফ থাকলেও চাঁদে আলোয় আলোকিত হয়ে আছে চারপাশটা, তাই মায়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকে। দুজন বডিগার্ড এগিয়ে এসে গাড়ির পেছনে দরজাটা খুলে দেয়। খানিকটা সময় নিয়ে সেখান থেকে বের হয় লম্বা চওড়া বলিষ্ঠ একজন ব্যক্তি। মায়ের কপাল কুঁচকে আসে, আরো খানিকটা ঝুঁকে পড়ে দেখার চেষ্টা করে। ওপর থেকে চেহারাটা অস্পষ্ট। ছেলেটা পিছনে ঘুরে তাকায়, তার বলিষ্ঠ দেহের পিঠখানা দৃশ্যমান মায়ার চোখে। মায়ের মনোযোগ দিয়ে দেখার মধ্যে দিয়ে হঠাৎই ছেলেটা পিছন ঘুরে তাকায় মায়ের বারান্দা বরাবর। ছেলেটা ঘুরে তাকাতেই অপদস্থ মায়ার সাথে সাথে ভয়ে শিউরে ওঠে, সাথে সাথে এলোমেলো অবস্থায় নড়ে চড়ে বসে। সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, ছেলেটাকে চেনার চেষ্টা করে, কিন্তু সফলতা নয়, ব্যর্থ হচ্ছে বারবার। ছেলেটার মুখে কালো মাস্ক পরা, গায়ে ফর্মাল ড্রেস জড়ানো, দৃষ্টি তার মায়ের বারান্দায় স্থির করা। মায়ের হেলদোল নেই। ছেলেটার খানিকটা সময় মায়াকে দেখেনি, সাথে সাথে প্রস্থান করে বাগানে অবস্থিত কাচের ঘরটার ভেতর। ছেলেটা যেতেই চারিপাশে আবার আলোকিত হয়ে ওঠে লাইটিংয়ে। মায়ের পুরো বিষয় মাথার উপর দিয়ে যাচ্ছে। হা করে তাকিয়ে থাকে কাচের ঘরটার দিকে। কে এসেছে এই মধ্যরাতে সেটা জানার কারণে মায়ার ইচ্ছা জাগ্রত হয় নিচে গিয়ে দেখে আসবে এক পলক লোকটা কে। শান্ত পরিবেশ। হেনা খান অন্যমনস্ক হয়ে হাতে কাজ চালাচ্ছে, মনটা বেশ অশান্ত। আজকাল সবকিছু ঠিকঠাক থাকলেও হৃদের খবর পাওয়া যাচ্ছে না কোনো মতেই। খান পরিবারের একমাত্র উত্তরসূরি হৃদ। আগে পরে কেউ নেই খানবাড়ি। নিজের ছেলের ও ছেলের বই রেখে যাওয়া শেষ স্মৃতি হৃদ। ছেলের নিজের অংশ হৃদ, কিন্তু ছেলের রেখে যাওয়া শেষ অংশটাকেও ঠিক করে মানুষ করতে পারেনি। দায়িত্বটা অসম্পূর্ণ। অনেক চেষ্টা করেও হৃদকে স্বাভাবিক জীবন দিতে অক্ষম তারা। হৃদের ছোট থেকেই জেদি, রাগী, স্বল্পভাষী ছিল, সেই সাথে আপোষহীন ছিল। কোনো কিছুতে স্যাক্রিফাইস করে মানিয়ে নেওয়াটা ছিল হৃদের নীতি ধর্মের বাহিরে। হৃদের এই স্বভাবের জন্য প্রথম সমস্যা না হলেও ধীরে ধীরে সেটি কাল হতে থাকে তাদের জন্যে। হৃদের বাবা মা মৃত্যুর পরপর সেটি ভয়ানক টাইপের কাল হয়ে দাঁড়ায় তাদের জীবনে। হৃদের ঠিকঠাক কথা না বলা, নিজেকে গুটিয়ে নেওয়া, একাকী জীবন বেছে নেওয়া। হৃদ ছোট থেকেই সবসময় কম কথার, একা থাকতে পছন্দ করত। তবে নিজের বাবা মার মৃত্যুতে আরও বেশি একা হয়ে যায়। শত চেষ্টা করেও হেনা খান ও আরাফ খান হৃদের একাকিত্ব দূর করতে পারেনি, বরং দিন দিন সেটা বাড়তে থাকে। পরে পরে হৃদ কাউকে নিজের পাশে ঘেঁষতে দিত না। রোজকার স্বভাবে রাগ দেখানো, সবকিছুতে এক বাক্যে জেদ করা, ঘাড়তেরামি নিয়ে বেড়ে ওঠা হৃদের। বাবা মা হারা হৃদও হয়ে ওঠে বেপরোয়া। বাবা মার মৃত্যুর 1 বছর পর থেকে হৃদের অস্থির পা দুটো ছুটতে শুরু করে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে। ভিন্ন দেশের হয় হৃদের বসবাস, আর পাওয়া যায়নি হৃদকে নিজের পরিবারে, নিজের দেশে। 18 বছর বয়স থেকে ছুটতে শুরু হয় হৃদের পা দুটো। ভিন্ন গন্তব্য, ভিন্ন পথ, ভিন্ন মঞ্জিল। প্রথম কোন দেশে আছে সেটা জানলেও বছর 2-এর মধ্যে সেটাও জানাও বন্ধ করে দেয় হৃদ। নিরুদ্দেশ লাপাত্তা হয়ে থাকে সবসময়। বিগত 10 বছর ধরে হৃদের বিরতিহীন পা দুটোর পথ চলা শুরু হয়েছে। কবে, কখন, কোথায় থামবে জানা নেই কারো, শুধু আশায় আছে থামার। হৃদ কাউকে সেই সুযোগটাই দেয়নি কখনো নিজেকে থামানোর। হেনা খান নানা রকম পাগলামো করেছিল হৃদকে আটকে রাখার। সে পাগলামোর সঙ্গী হিসেবে সাথে ছিল আরাফ খান। কখনো অসুস্থতার বাহানা, কখনো প্যারালাইজড হওয়ার অভিনয়, কখনো আবার ইমোশনাল ব্ল্যাকমেল। শেষ মায়াকে দিয়ে হৃদকে আটকানোর চেষ্টা, কিন্তু তাতেও বিফল। কোনো কিছুতেই হৃদকে আটকানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত হৃদ সবকিছু শেষ করে দিয়ে ছেড়ে ছুড়ে পুনরায় নিজের গন্তব্যে চলে যায়। মাঝখান থেকে কিছু সম্পর্ক অগোছালো হয়ে গেছে।
আয়নের সাথে মায়া জড়িয়ে গেছে। খুব শীঘ্রই তাদের বিয়ে দিবেন তিনি, সুখে থাকবে তারা। আয়ন মায়া দুজনাই পরিপূর্ণ থাকবে নিজেদের জীবন নিয়ে। শুধু অগোছালো দিন পার করবে হৃদ, অসম্পূর্ণ থেকে যাবে হৃদের জীবন। একাকিত্বে ঘিরে থাকবে সেই জীবনে চক্রবাসে। হৃদকে তিনি সুন্দর জীবন দিতে চায়, নিজের ছেলে ও ছেলের বউয়ের আত্মার শান্তি দিতে চায়। হৃদকে সংসারী করতে চান তিনি, কিন্তু হৃদ না চাইলে কোনোভাবেই সম্ভব নয় সেটি। এই জীবনে কখনো হৃদ চাইবে না কিনা তাও সন্দেহ। তাছাড়া আজকাল হৃদের সন্ধান পাওয়া যাচ্ছে না কোনো মতেই। টানা 10 মাস 17 দিন পার হতে চলেছে, হৃদের কোনোরূপ যোগাযোগ নেই কারোর সাথে। হৃদের বেঁচে থাকার সন্ধানটাও পাওয়া যাচ্ছে না কোথাও। নিজের স্বামী ও নাতি আয়ন সবাই খুঁজে চলেছে প্রাণপণভাবে, কিন্তু অল্প একটু সন্ধান মিলছে না হৃদের। হৃদের চিন্তায় আজকাল ঠিকঠাক মতো রাতে ঘুমটাও হয় না, দিন দিন অসুস্থতাও বাড়ছে তুঙ্গে। আয়নের রোজকার পেশেন্ট এখন হেনা খান। হৃদের চিন্তায় চিন্তায় মাসের 20টা দিনই অসুস্থতায় পার হয় ওনার। ছেলেটাকে হুট করে নিখোঁজ হয়ে যাওয়াটাকেও মেনে নিতে পারছে না। হৃদের এই বেপরোয়া স্বভাবের জন্য হেনা খানের মনে সবার থেকে আলাদা টান হৃদের জন্য। শুধু হৃদকে ঘিরে এতগুলো সম্পর্ক নষ্ট করেছেন তিনি। তারপরেও হৃদের সুখটা চায় হেনা খান, সর্বোচ্চ দিয়ে বাঁধতে চায় হৃদকে। হৃদকে প্রচণ্ড বাড়াবাড়ি রকমের ভালোবাসেন তিনি, কিন্তু হৃদের নিখোঁজ হওয়াটা যেন হেনা খানের অসুস্থতার কারণ। কথাগুলো ভাবতেই 2 ফোঁটা চোখের জল করে গাল বেয়ে হেনা খানের। থেকে থেকে বুক ছিঁড়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলছেন কষ্টে তিনি। অন্যমনস্ক হয়ে ডাইনিং টেবিলে হাত চালাচ্ছেন। আয়ন মেন দরজা ধরে ড্রয়িং রুমে প্রবেশ করে, ধূপ করে সোফায় বসে টান টান করে গায়ে এড়িয়ে দেয় সেখানটায়। হাতে ভাজে থাকা অ্যাপ্রনটা খানিকটা ছুঁড়ে ফেলে পাশে। চোখ বুলায় হাত ঘড়ির কাঁটায়। সকাল 8টা 45 ঘাড় ঘুরিয়ে পিছনের সিঁড়িতে তাকায় কাউকে দেখার উদ্দেশ্যে। সিঁড়িতে দেখতে না পেয়ে সোজা চোখ বুলায় উপরে মায়ার রুমের দরজার দিকে। রুমের দরজাটা খানিকটা খোলা দেখে আবারও চোখ বুলায় ঘড়িতে। মায়ার স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, প্রায় 9টা। বের হবে মায়া। মায়াকে আজ স্কুলে ড্রপ করার জন্য এতটা তাড়াহুড়ো করে খানবাড়িতে আসা তার। সকালের নাস্তাটাও মায়ের সাথে করতে চায়। কাল মায়াকে নিয়ে ঘুরে বেরিয়ে এতটা বুঝতে পেরেছে যে মায়ের চোখে মুখে নিজের জন্য ভয়টা কমে আসতে দেখেছে, তাই মায়ের সাথে নিজের মেলামেশাটা একটু বাড়িয়ে দিতে চায়। কোনোরূপ দূরত্ব রাখতে চায় না নিজেদের মাঝে। এতে যদি মায়া আয়নকে বুঝতে সুবিধা হয়, আর নয়তো যদি মায়ের ভয়টা কোনোভাবেই না কাটে তো এবার ঠিকঠাক বিয়ে করে নিবে পরিবারকে বলে। মায়ের এসএসসি পরীক্ষার পরপরই বিয়ের পিড়িতে বসে যাবে মায়াকে নিয়ে। সে বাড়িতে কোনো ঝামেলায় টানবে না সে। তখন বউকে নিজের কাছে রেখে না হয় ভয়টা কমাবে সে। এক পলক মায়ের রুমের দরজাটার দিকে উকি মেরে ঠিক হয়ে বসে আয়ন। ব্যস্ত হেনা খানের দিকে ঘাড় ঘুরিয়ে তাকে চিৎকার করে বলে ওঠে। নানুমা, এক গ্লাস পানি দাও আমাকে। আয়নের কথাগুলো কানে গোচর হলো না হেনা খানের। চিন্তারত অন্যমনস্ক হেনা খান জায়গায় দাঁড়িয়ে থাকে। আয়ন পুনরায় চেঁচায়। নানুমা, পানি দাও। হেনা খান চমকে উঠে দ্রুত তাকায় পেছনে। আয়নকে সোফায় টান টান হয়ে বসে থাকতে দেখে। দ্রুত হাতে পানি নিয়ে হাজির হয় সেখানে। হাত বাড়িয়ে আয়নকে পানির গ্লাসটা দিতে দিতে আগ্রহের সহিত বলে ওঠে। হৃদের খবর পেয়েছিস? চোখ তুলে তাকায় হেনা খানের আগ্রহরত চেহারার দিকে। গ্লাসে থাকা সম্পূর্ণ পানি ঢকঢক করে শেষ করে পুনরায় পানি গ্লাসটা হেনা খানের হাতে তুলে দিতে দিতে সোজাসাপটা উত্তরে বলল। না। আর কোনো বাক্য ব্যয় করলেন না কেউই। কষ্টে আবারও চোখ টলমল করে উঠল হেনা খানের। নিজেকে শক্ত রাখার তাগিদে পুনরায় চলে যায় ডাইনিং টেবিলের সামনে। আয়ন আবারও সোফায় গা এলিয়ে দেয়। দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে নেয়। আয়ন বুঝতে পারছে হেনা খান তার সামনে নিজের কান্নাকাটি লুকানোর ব্যর্থ চেষ্টা করছে, কিন্তু সেও নিরুপায়। হৃদ নিজে থেকে ধরা না দিলে কেউ তাকে খুঁজে পাবে না, সেটা তো এতদিনে ঠিক বুঝতে পেরেছে আয়ন। সাথে হৃদ যে স্বেচ্ছায় নিজের অবস্থানের কথা কাউকে জানাচ্ছে না সেটাও ঠিক বুঝতে পারছে সে। তাই হৃদের অপেক্ষা করা ছাড়া এই মুহূর্তে আপাতত কিছু করার নেই কারো। আয়ন চুপ করে থাকে। খানিকটা সময় নিয়ে হেনা খানের উদ্দেশ্যে ভেজা গলায় বলল। নানুমা, হৃদের না চা অবধি আমরা কেউ চাইলে ওকে খুঁজে পাওয়া অসম্ভব। হৃদ নিজের ইচ্ছাতে লুকায়িত, তাই আমাদের হৃদের জন্য অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই। রোজ রোজ কান্না করে নিজের অসুস্থতা বাড়ানো সেটা কোনো সমাধান নয় নানুমা। নিজেকে একটু শক্ত করো। ভাবান্তর হলো না হেনা খানের। আয়নের কথায় বিশেষ মনোযোগ হলো না। তিনি নিজেকে শক্ত রাখার চেষ্টা করে প্রসঙ্গ পাল্টিয়ে শক্ত গলায় আয়নকে উদ্দেশ্য করে বলে উঠল। খেতে আয় তুই। আয়ন দীর্ঘ নিঃশ্বাস ফেলে। কোনো কিছু ভাবনাতে আসলো না তার। চোখ খুলে তাকায় সামনে, উঠে দাঁড়িয়ে এগিয়ে যায় সেদিকে। ডাইনিং টেবিলে চেয়ার টেনে বসতে বসতে বলল। বাকিরা কোথায় নানুমা? আয়নের প্লেটে খাবার তুলে দিতে দিতে বলল। তোর নানা ভাই সকাল সকাল কোন কাজের জন্য বাইরে গেছে, এখনো ফেরেনি। আসতে দেরি হবে বলে গেছে। ধীর কণ্ঠে বলল। আর মায়া? কোনরূপ ভনিতা ছাড়াই বলল। নিজের জরুরি আছে হয়তো। বাকি কথাগুলো বলার আগে দৌড়ে
হাজির হয় মায়া। গায়ের স্কুল ড্রেস জড়ানো ডাইনিং টেবিলে চেয়ার টেনে আয়নের সামনে বসে পড়ে। মায়াকে দেখে থেমে যায় হেনা খান। আয়ন এক দৃষ্টিতে তাকায় মায়ার স্নিগ্ধ মুখশ্রীতে। মায়া চঞ্চল হাতে নিজের প্লেট উল্টিয়ে হেনা খানের উদ্দেশ্যে প্রশ্ন করে বলে উঠল। দাদি, রাতের লোক কে ছিল গো? মায়ার কথায় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় হেনা খান। আয়ন কপালে ভাঁজ ফেলে মায়ের কথাগুলোতে মনোযোগী হয়। মায়ের কথাগুলো এই মুহূর্তে কারো বোধগম্য হচ্ছে না। হেনা খান এগিয়ে এসে মায়ের প্লেটে নাস্তা তুলে দিতে দিতে প্রশ্ন করে উঠল। কিসের লোক? পুনরায় প্রশ্ন করে বলল। রাতের লোকটা চিনো না তুমি? কপাল কুঁচকে তাকে আবারও প্রশ্ন করলো হেনা খান। রাতের লোক আবার কে? সেটা তো তুমি বলবে দাদি, রাতের লোকটা কে? আমি দেখিনি তো অন্ধকারের মধ্যে লোকটাকে। মানে কিসের লোক? কিসের অন্ধকার? আর তুই তুই বা কোথায় গিয়েছিলিস রাতে? একটা মন খারাপ ভাব নিয়ে বলল। আমি কোথাও যাইনি তো দাদি। তাহলে তুই যে বলছিস অন্ধকারে কাকে দেখলি, সেটা কোথা থেকে দেখলি? হ্যাঁ দেখেছি তো, আমার রুমের বারান্দা থেকে দাঁড়িয়ে। তোমরা দেখোনি? আয়ন হাতের ইশারা হেনা খানকে থামতে বলে প্রশ্ন করা থেকে আয়ন সম্পূর্ণ বিষয়টা বোঝার চেষ্টা করে কপাল কুঁচকে মায়ের গোছালোভাবে প্রশ্ন করে বলল। আমরা দেখিনি, তুমি বললে, কিন্তু আমরাও এখন দেখে নিতে পারি তোমাদের সাথে। কি বলবে আমাদের? রাতে কি দেখলে তুমি? আয়নের কথায় চমকে ওঠে মায়া। এতক্ষণ আয়নকে লক্ষ্য না করলো, এখন ঠিকই চোখে পড়লো আয়নকে। আয়নের হুটহাট প্রশ্নে হাঁসফাঁস করতে থাকে মায়া। খাওয়া রেখে মুহূর্তে গুটিয়ে বসে পড়ে মায়া। আয়ন বিষয়টা বুঝতে পারে, মায়াকে অভয় দিয়ে ধীর কণ্ঠে বলল। হুম, ভয় নয়। ভয় পেলে তোমার প্রশ্নের উত্তর কিভাবে পাবে তুমি? মায়া মাথা নত করে বসে আয়নের সামনে। আর চোখে বার কয়েক আয়নকে দেখার চেষ্টা করে মায়া। এতে করে দুজনের চোখাচোখি হয় সাথে সাথে। আয়ন আলতো হাসে। মায়ার আর চোখে দেখাটা দারুণ লাগে। আয়নের উপভোগ করে বিষয়টি। মায়াকে চুপচাপ বসে থাকতে দেখে পুনরায় আয়ন প্রশ্ন করে বসলো। এখন বলো, রাতে কি দেখেছিলে? মায়া আবারও আর চোখে তাকায় আয়নের দিকে। আয়নকে নিজের দিকে তাকাতে দেখে মুহূর্তেই নড়ে চড়ে বসে আস্তে করে বলল। রাতে গাড়ি নিয়ে একটা লোক বাগানের মধ্যে থাকা বাংলোতে ঢুকতে দেখেছিলাম। আমি দেখেছি সেটা, কিন্তু অন্ধকার থাকায় লোকটার চেহারা দেখতে পারিনি। মায়ার কথায় মুহূর্তে চমকে ওঠে আয়ন ও হেনা খান। বাগানের বাংলোটি হৃদের নিজের। সেই বাংলোর চাবি কারো কাছে নেই, এমনকি আরাফ খানের কাছেও নেই হৃদ ছাড়া। সেই বাংলোতে কাউকে প্রবেশ করতে দেখা মানে হৃদ ফিরে এসেছে বাংলাদেশে। রাতে তাহলে মায়া হৃদকে দেখেছিল, বিষয়টা ভাবলো হেনা খান। চমকে সাথে সাথে বলে উঠল মায়াকে। সত্যি বলছিস তুই? রাতে তুই? হেনা খান থামে। আয়ন ততক্ষণে ডাইনিং টেবিল ছেড়ে দৌড়ে যায় বাগানের উদ্দেশ্যে। হেনা খানও নিজের কথাটা সম্পূর্ণ না করে দৌড় দেয় আয়নের পিছন পিছন। মনে মনে একটা দোয়াই করতে থাকে, মায়ের কথাটা যেন সত্যি হয়। হৃদকে যেন বাগানের সেই বাংলোতে পায়। কিন্তু হেনা খানের সেই দোয়াটি বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হলো না। বাংলোর সামনে গিয়ে দেখে বাংলোটি আগের ন্যায় লক করা। বাহির থেকে আশেপাশে কোনো গাড়ির চিহ্নও নেই। আয়ন লক করা বাংলোটি ভালোভাবে দেখে নিয়ে ঘুরে তাকায় হেনা খানের দিকে। রাতের অন্ধকারে লোকটি মায়ের মনের ভুল ভেবে দীর্ঘশ্বাস ফেলে। আয়ন হেনা খানের উদ্দেশ্যে আস্তে করে বলল। ফিরে আসেনি রি? ৫ মিনিটের রাস্তা টানা ২০ মিনিট নিয়ে ড্রাইভ করছে অয়ন। দৃষ্টি বারবার ঘোরাচ্ছে পাশে বসে থাকা রমণীর দিকে। মায়া জড়সড় হয়ে চুপ করে বসে আছে আয়নের পাশের সিটে। ঠিকঠাক গাড়ি চলতে না দেখে বার কয়েক আর চোখে তাকিয়েছে আয়নের দিকে, কিন্তু তারপরও জোর গলায় বলতে পারছে না গাড়িটা দ্রুত চালাতে। মায়ের আর চোখে তাকানোতে বার কয়েক চোখাচোখি হয়েছে দুজনের। এতে আয়ন মৃদু হাসলেও মায়া অপরাধীর ন্যায় বসেছিল। আয়ন ফুরফুরে মেজাজে ধীর গতিতে ড্রাইভ করছে। আপাতত মায়ের সাথে আরো কিছুটা সময় কাটাতে চায়। তাই কোনো কিছুতেই তাড়া নেই আয়নের। কিছুটা সময় মায়ের সাথে একান্তভাবে কাটাতে চায় সে। হৃদকে বিগত কয়েক মাস খুঁজতে খুঁজতে সে ক্লান্ত। পরিবারের সবার চোখের পানি সামলাতে সামলাতে বড্ড অশান্ত। তাই নিজের বিষিয়ে যাওয়া মনটা মায়াতে প্রশান্তি খুঁজতে চায়। মায়ের সাথে কিছু সময় সুখে বিলাপ করতে চায়। সুকুমার সময়টা করতে চায় প্রশস্ত। তখন মায়ের কথা অনুযায়ী হৃদকে বাগানের বাংলোতে খুঁজে না পেয়ে আয়ন মায়াকে নিয়ে চলে আসে। উদ্দেশ্য অনুযায়ী মায়াকে স্কুলে ড্রপ করে নিজের হসপিটালে যাবে সে। প্রথমে মায়া আয়নের সাথে আসতে না চাইলেও হেনা খানের আদেশে আসতে বাধ্য হয় সে। আয়ন সাথে আছে বলে মালাকেও পাঠায়নি হেনা খান ইচ্ছাকৃতভাবে। দুজনকে সময় দিচ্ছে একে অপরের সাথে সম্পর্কটা সহজ করতে, মায়ার ভয় কাটাতে। আয়ন ঘাড় ঘুরিয়ে আবারও তাকায় মায়ার দিকে। গাড়িতে চুপচাপ বসে আছে মায়া। মায়াকে চুপচাপ বসে থাকতে দেখে নীরবতা ভেঙে আয়ন বলে ওঠে। পরীক্ষার প্রিপারেশন কেমন হচ্ছে তোমার? মায়া চুপচাপ বসে থেকে আস্তে করে বলল। ভালো। স্টিয়ারিং এ হাত ঘুরাতে ঘুরাতে বলল। গুড। তোমার পরীক্ষার কতদিন বাকি আছে জানি? মিহি কণ্ঠে বলল। ২৭ দিন। ও, তো স্কুল থেকে বিদায় হচ্ছে কবে শুনি? ৮ তারিখে বিদায় অনুষ্ঠান হবে আমাদের।
স্টিয়ারিং হাত রেখে পাশে থাকা আয়ন একটা ভ্রু উঁচু করে পুনরায় প্রশ্ন করে বলল, ও, তার মানে আর 3 দিন বাকি আছে তোমার বিদায়ের। হুম। মায়ার কথায় খুশিতে চকচক করে ওঠে আয়নের চোখ মুখ। মায়া স্কুলের গণ্ডি পার হয়ে যাবে। স্কুল থেকে ঠিকঠাক বিদায় নিতে পারলে আয়নের অপেক্ষা কিছুটা কমে আসবে। মায়া এবার স্কুল পার হয়ে কলেজে পা রাখবে, অনেকটাই বড় হয়ে যাবে। কেউ ছোট ছোট বলে সম্বোধন করবে না আর। আয়নের অপেক্ষাটাও অনেকটাই কমে যাবে। তারপর ঠিকঠাক কলেজটা পাশ করতে পারলেই হলো। দুহাত বেঁধে নিয়ে বিয়ের পিঁড়িতে বসাবে সে। অনেকটা হলো এদিক সেদিক ঘোরাঘুরি, এবার বিয়ে করার পালা বলে টুপ করে বিয়েটা করে নিবে সে মায়াকে। তখন মেয়েটা পুরোটাই তার নামে রেজিস্টার্ড থাকবে, তার দলিল করাবো। কথাটা ভাবতেই ঠোঁট প্রসারিত করে হাসে আয়ন। আজকাল সারাটা সময় এই মেয়েটার চিন্তায় চিন্তায় পার হয়। মেয়েটা যে কখন বুঝবে তার বেগতিক মনের অবস্থাটা আল্লাহ জানে। আয়ন ধীর হাতে ড্রাইভ করতে করতে তাকায় মায়ের দিকে, প্রাণবন্ত হয়ে আদেশ স্বরূপ ও বলে ওঠে, শুনো মেয়ে, এবার কিন্তু ঠিকঠাক স্কুল থেকে বিদায় নেবা, বুঝলা? স্কুল থেকে বিদায় নিতে নিতে মনে মনে এই শপথ করবা, তোমাকে বড় হতে হবে, তোমাকে প্রচুর বড় হতে হবে। স্কুল পেরিয়ে কলেজ শেষ করতে হবে, আর কলেজ পেরিয়ে সোজা বিয়ের আসরে। তার মধ্যে তোমাকে প্রচুর বড় হতে হবে। কেউ যাতে ছোট বলতে না পারে ততটা বড় হতে হবে তোমায়, বুঝেছো? আয়নের হুটহাট খাপছাড়া কথায় মুহূর্তে বোকা চোখে তাকায় মায়া। আয়নের কথাগুলো যে বোধগম্য হলো না তা মায়ের বোকা দৃষ্টিতে স্পষ্ট। এই মুহূর্তে কি বলবে আয়নকে সেটাই অস্পষ্ট মায়ের মাথায়। মায়াকে নিজের দিকে ড্যাব ড্যাব করে তাকাতে দেখে তৃপ্তিতা নিয়ে আবারও বলল আয়ন, এই তো গুডকাল, এইভাবেই ড্যাব ড্যাব করে দেখাবে, বুঝলে? তোমার তাকানোতে আমার শান্তি, তাই বেশি না, সকাল বিকাল দুপুর 3 বেলা নিয়ম করে তাকালেই হবে। আমার আপাতত এতটুকুতেই চলবে। আমি আবার ধৈর্যশীল মানুষ হওয়ার প্রতি চলবে, তবে সেটা সাময়িক সময়ের জন্য। তারপর আমার আরও অনেক কিছু চাই। আমার সেই চাওয়াগুলো আমি পরে দেখে নেব। আপাতত তুমি নিয়ম করে 3টে বেলা তাকাও, সেটাই অনেক। কথাগুলো বলতে বলতে গাড়ি থেমে মায়ার স্কুল গেটের সামনে। মায়ের নরণচরণ নেই। আয়নের কথায় অবাক হয়ে খাঁ হয়ে তাকিয়ে আছে সেদিকে। আয়নকে বিগত দিনে চেনার পর থেকে কখনো এমন খাপছাড়া আচরণ করতে দেখেনি মায়া। আজই প্রথম। আয়ন যে এতটা প্রাণবন্ত জানা নেই মায়ার। কখনো এতটা সময় দেয়নি আয়নকে, সে নিজের সাথে কথা বলেনি কখনো। দুই একটা কথার বেশি। আয়ন মায়াকে নিজের দিকে তাকাতে দেখে ড্রাইভিং স্টিয়ারিং এ মাথা টাকায়। এক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে থেকে হুট করে আবেগীয় মনে ভাব খানিকটা প্রকাশ করে আহত সুরে বলে উঠল, বুঝলে মায়াবতী, ডাক্তার হয়েও নিজের রোগের চিকিৎসা করতে পারছি না আমি। তুমি আমার রোগী হচ্ছি দিনকে দিন। আহা, আমি ব্যর্থ ডাক্তার। ব্যর্থ আমার এত এত ডিগ্রি, সব গেল জলে তলে। ডাক্তার হয়ে রোগীর চিকিৎসা করতে গিয়ে নিজের রোগী উপাধি টানছে বহু মনে। আহা, আমার কি তুমি মায় অধঃপতন? এতে কি লজ্জা, কি লজ্জা! মা এবার বহু মানে চোখ বড় বড় করে তাকায় সেদিকে। আয়নের একের পর এক কথায় মায়ার উত্তর বসাতে ইচ্ছা করছে। আয়ন থেকে জানতে ইচ্ছা করছে, কি হয়েছে আপনার ডাক্তার সাহেব? কিন্তু মায়া সেটা করবে না, কোনোভাবেই কোনো ছেলের সাথে কথা বলবে না। কারণ মায়ার খারাপ হৃদ ভায়া এবার দেশে ফিরে এসেছে। কাল আয়নের সাথে ঘুরতে গিয়েছে বলে আজ রাতে মায়াকে স্বপ্নে অনেক শাসিয়েছে। হৃদ নিষেধ করেছে কোনো ছেলের পাশ ঘেঁষতে। তাই মায়াও আর কথা বলবে না কোনো ছেলের সাথে, চুপ করে থাকবে সে। দরকার পড়লে মুখে এঁটে তালা মারবে সে। তারপরও কারোর সাথে কথা নয়, হৃদ ভাইয়ের অবাধ্য নয়। মায়া ঘাড় ঘুরিয়ে সামনে তাকায়, অপরাধীর মতো হাত চালিয়ে গাড়ির দরজা খুলে বের হয়। আয়ন মায়াকে হুট করে বের হতে দেখে দ্রুততার সঙ্গে সেও বাহির হয় গাড়ি থেকে। মায়ের পথ আটকিয়ে দাঁড়াতে নিচু কণ্ঠে বলল মায়া, আমি যাব। জেলে যাবা? একটু সুন্দর করে যাও, একটু ভাব বিনিময় করে যাও রোগীর সাথে। এতক্ষণ ড্রাইভার হলাম, একটা ধন্যবাদ তো দিয়ে যাও। না, দিব না ধন্যবাদ। কেন কেন শুনি? এই অধমের উপর এত অত্যাচার অবিচার কেন? নাক মুখ কুচকে বলল, ঠোঁট বলবো না আমি। জানতো আপনি আপনি আমার স্কুলে দেরি করিয়েছেন, 5 মিনিটের রাস্তা 15 মিনিট নিয়েছেন। এমন রাগী ড্রাইভারকে আমি কখনোই ধন্যবাদ দিব না। কামড়িয়ে হাসে আয়ন। হালকা ঝুঁকে আহত হওয়ার চেষ্টা করে বলল, হ্যাঁ, এত রাগ, রোগীর উপর এতটা অত্যাচার সহ্য হবে রোগীর? যদি রোগী এই রাগের চাপায় পড়ে হার্ট অ্যাটাক করে তো? আহা, আমি তো শেষ। এখনই বুকে ব্যথা শুরু হয়ে গেছে, মনে হচ্ছে হার্টের ব্যথায় হার্ট অ্যাটাক করবো আমি। আহা! বুকের বাম পাশটা চেপে ধরে আয়ন নাটকীয়ভাবে। মায়া নড়ে চড়ে দাঁড়ায়, নরম হয়ে আসে, করুণ হয় দুটো চোখ। সামান্য রাগ দেখানোতে যে কারো হার্ট অ্যাটাক হয়
সেটা বোধগম্য ছিল না মায়ার। মায়া অপরাধী দৃষ্টি বোলায়, কি বলা উচিত সেটাও ঠিকঠাক বোধগম্য হচ্ছে না। বোকা চোখে খানিকটা আয়নের দিকে তাকিয়ে থেকে ভাবে কি চিকিৎসা দেওয়া উচিত এই ডাক্তার সাহেবের। চিন্তারত অবস্থায় কিছু মনে পড়তে হুট করে মুখে বলিতে আউড়িয়ে বলল মায়া। ডাক্তার সাহেব, 3 বেলা প্যারাসিটামল খাবেন, ভালো হয়ে যাবেন। রোগী থেকে সোজা সুস্থ ডাক্তারের উপাধিতে ভূষিত হবেন আপনি। আহা, কি দারুণ চিকিৎসা আমার! পেট খারাপের ওষুধ সোজা ট্রান্সফার হয়ে হার্টের জন্য। উফ! আমার এত ডাক্তারের ডিগ্রি সব গেল জলে। সব কিছুই ব্যর্থ আমার তোমার কাছে। তোমার এই চিকিৎসায় গণহারে মানুষ ভালো হয়ে যাবে। হসপিটালের প্রয়োজনই পড়বে না আর। ডাক্তাররা সবাই রসাতলে যাবে। তা ম্যাডাম, আর কিছু খেতে হবে আমাকে প্যারাসিটামলের আগে বা পরে? আয়নের কথায় মায়া খানিকটা চিন্তিত ভঙ্গিতে কপাল কুঁচকায়। সে আপাতত প্যারাসিটামলের নামটা ছাড়া অন্য কোনো ওষুধের নাম জানে না। প্যারাসিটামলের সাথেই বা আর কি খেতে হয় তাও ধারণায় নেই। শুধু জানে তার পেট খারাপের সময় হেনা খান 2টো ট্যাবলেট খাইয়েছিল, একটা ছোট একটা বড়। বড়টার নাম প্যারাসিটামল হলেও ছোটটার নাম মনে নেই। মায়া কিছুতেই মনে করতে পারছে না। বাসায় গিয়ে হেনা খানের কাছে জিজ্ঞাসা করবে, ততক্ষণে যদি ডাক্তার সাহেবের আরো বেশি বুকে ব্যথা হয়তো। তাই মায়ার নাম না জানা ঔষধে চিন্তায় চট করে বলে উঠল, একটা ছোট্ট ঔষধের সাথে একটা বড় ঔষধ খাবেন ডাক্তার সাহেব, কেমন? তাহলেই হবে, বুকের ব্যথাও চট করে ভালো হয়ে যাবে, দেখিয়েন আপনি। মায়ার কথায় গা কাঁপিয়ে শব্দ করে হেসে ওঠে আয়ন। দুহাতে মায়ার গাল টেনে বলে ওঠে, আমার ডাক্তার রে, সারা বছর ছোট বড় ট্যাবলেট প্যারাসিটামল খেতেও রাজি আছি, তারপর এই রোগীর এই ডাক্তারিনী চাই। ডাক্তারিনীও তার চিকিৎসা দুটি মনে ধরেছে ব্যাপক। আয়নের হুটহাট গাল টেনে দেওয়ায় মায়া চমকে উঠে ভয়ার্ত দৃষ্টিতে তাকায় আয়নের মুখ পানে। আয়ন হুট করে মায়ের ভয়ের কারণটা বুঝতে পেরে হাত গুটিয়ে নেয়। মায়া ভয়ার্ত দৃষ্টিতে আশেপাশে তাকায় মুহূর্তেই। হৃদকে খোঁজার চেষ্টা করে, মুখের হাসিটা বিলীন হয়ে কপাল কুঁচকে মায়ের ভয়ার্ত দৃষ্টি পর্যবেক্ষণ করে আয়ন। মায়া কাকে খুঁজছে সেটা বোধগম্য হচ্ছে না। মায়াকে স্বাভাবিক করার জন্য প্রসঙ্গ পাল্টিয়ে বলে ওঠে, তোমার স্কুল ছুটি কয়টায়? মায়া ঘাড় ঘুরিয়ে তাকায় আয়নের দিকে। হৃদের ভয়ে আয়নের সাথে নিজের কথা টানতে চাচ্ছে না, তাই এক বাক্যে বলে ওঠে, জানি না। আয়ন ও মায়ার বদলিত ভয়ার্ত দৃষ্টি দেখে কপাল কুঁচকে তাকায় সেদিকে। মেয়েটা অল্পতেই ভয়ে সিটিয়ে যায়। বিষয়টা মোটেও আয়নের পছন্দ হচ্ছে না। অকারণে এতটা ভয় কিসের? আয়ন জোরাজুরি করতে চায় না মায়ের সাথে, তাই মায়াকে সময় দিচ্ছে। কিন্তু মায়া যে হারে আয়নকে উঠাত ভয় পাচ্ছে, এতে করে আয়ন মায়াকে ভয় নয় বরং উঠিয়ে নিয়ে বিয়ে করে বসবে ভয় ভাঙানোর জন্যে। মায়ের ভয়ার্ত দৃষ্টি আয়নকে কষ্ট দেয়, সেটা কিভাবে বুঝাবে এই মেয়েটাকে? সে কি আদৌ কখনো বুঝবে তার কষ্ট? আয়ন সহজ হয়, হুটহাট দৌড় লাগায় মায়া। আয়নকে পাশ কাটে দৌড়ে চলে যেতে পিছন থেকে মায়ার একটা হাত চেপে ধরে আয়ন। মায়া চমকে উঠে দ্রুত পিছনে ঘুরে তাকায়, নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা না করে বরং আশেপাশে তাকাচ্ছে হৃদ আছে কিনা সেটা দেখতে। আয়ন সন্দেহের দৃষ্টিতে তাকায়, বুঝতে পারে মায়ের ভয়ের কারণ। মায়া আয়নকে নয় বরং বিশেষ কাউকে ভয় পাচ্ছে, যার কারণে আয়নের সাথে সহজ হতে পারছে না মায়া। কিন্তু সে কে, কাকেই বা এতটা ভয় পাচ্ছে মেয়েটা? মায়াকে তো সার্বক্ষণিক চোখে চোখে রাখছে আয়ন। কোনো ছেলেকে আশেপাশে ঘেঁষতে দেয় না সে, তাহলে অবশ্য মায়ের আশেপাশে কোনো ছেলেকে আজ পর্যন্ত ঘেঁষতেও দেখেনি আয়ন। সবসময় মায়া কেমন একটা অদৃশ্য সিকিউরিটি বেড়া চালে থাকে। আয়নের ভাষ্যমতে আরব খান দিয়ে রেখেছে সে সিকিউরিটি মায়ার জন্যে। আয়ন কথা বলেছিল আরব খানের সাথে, তিনি বলেছেন মায়ের সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা হবে না, তিনি আছেন। তারপরেও আয়ন মায়াকে চোখে চোখে রাখে সবসময়। কিন্তু সবারই সবকিছুর পরেও কি কোনো কিছু আছে যেটা মায়াকে ভয় দিচ্ছে এর সময়ে সময়ে? কোনো কিছু কি তাদের চোখের আড়াল রয়ে গেছে, যেটা চোখে পড়ছে না কারো? মেয়েটা কাকে এতটা ভয় পাচ্ছে? কে সে? আয়ন সন্দেহপূর্ণতা নিয়ে ভরাট গলায় বলল। কি সমস্যা? কাকে খুঁজছো তুমি? মায়া নীরব। আয়ন পুনরায় একই প্রশ্ন করে বলল, কি হলো বলো, কাকে খুঁজছো তুমি? আমার কাছে আসতে তুমি কি কাউকে নিয়ে ভয় পাচ্ছ মায়ও? মায়া এবারও নীরব। আয়ন সেদিকে কপাল কুঁচকে তাকিয়ে থাকে। মায়া নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করে ধীর কণ্ঠে বলল, আমি স্কুলে যাব, ছাড়ুন আমাকে। আয়ন কিছু একটা ভেবে হাতটা ছেড়ে দেয়। মায়া বিনা বাক্য ব্যয় দ্রুত সেখান থেকে প্রস্থান করতে নেয়, কিন্তু তার আগেই আবারও মায়ের হাত চেপে ধরে আয়ন। মায়া আতকে উঠে সাথে সাথে পেছনে ফিরে আবারও তাকায়। আয়ন আহত দৃষ্টিতে তাকায় মায়ের আতঙ্কিত মুখ পানে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, ছুটির পর আমি তোমাকে নিতে আসবো, কোথাও যাবে না, আমার অপেক্ষা করবে, কেমন? যাব না আমি আপনার সাথে, জানতো আপনি, হাত ছাড়ুন। কথাটা বলেই মায়া আয়নের হাতটা ছাড়িয়ে প্রাণপণে দৌড় লাগা স্কুল গেট ধরে।
আয়ন পিছন থেকে আহত দৃষ্টিতে তাকিয়ে থাকে মায়ার যাওয়ার দিকে। হুটহাট মায়ার রূপ পরিবর্তনের বিষয়টি আয়নের উপর জোরালোভাবে প্রভাব ফেলছে। এই বিষয়টি কবে বুঝবে এই মেয়েটা? আয়ন দীর্ঘ নিঃশ্বাস ফেলে গাড়ি নিয়ে প্রস্থান করে সেখান থেকে। বৃষ্টি স্নাত দিন, সারাদিন ঝুম বৃষ্টি হয়ে আকাশটা এখন পরিষ্কার। সূর্যটা কালো মেঘে ঢাকা, প্রকৃতি যেন বৃষ্টি স্নাত গোসল করে সিক্ত ভেজা হয়ে আছে গাছগাছালি। রাস্তাঘাট সারাদিন ব্যাপী বৃষ্টির পানিতে থই থই করছে। কাদা কাদা হয়ে আছে রাস্তাবিহীন খালি জায়গাগুলো ঘোলাটে দিন। আবারও ঝুম বৃষ্টি হওয়ার পূর্বাভাস। সময়টা ৩টার কোটায়, স্কুল ছুটি হয়েছে বেশ কিছুক্ষণ আগে। মেঘলা দিনে আয়ন নিজের ব্যস্ততার মাঝেও হসপিটাল থেকে ২ ঘন্টার ছুটি কাটিয়ে এসেছে মায়াকে বাসায় ড্রপ করতে। যথারীতি দ্রুত গাড়ি চালিয়ে মায়াকে নিয়ে খানবাড়ির গেট ধরে ঢুকে। পুরো রাস্তায় আয়ন নিজে থেকে চুপ ছিল, মায়াও কোনো কথা বলেনি। আয়ন গাড়ি নিয়ে খানবাড়ির গেট পার হয়, মায়াকে মধ্যে রাস্তায় নামায়, কারণ সে ফিরে যাবে। তাই এখানে গাড়ি পার্ক করতে হবে কোথাও। সামনে কাদামাটিতে টইটুম্বর হয়ে আছে বৃষ্টির জন্যে, গাড়ি ঘোড়াতে এর সমস্যা হবে বিধায় মায়াকে বলে এখান থেকে নেমে বাসার ভিতরে যেতে। এসে গাড়ি পার্কিং করে আসছে ২ মিনিটের ভিতর। আয়নের কথা অনুযায়ী মায়া বাধ্য মেন নয়, মাথা নাড়িয়ে সম্মতি জানায়। কাঁধে ব্যাগ চাপিয়ে গাড়ি থেকে নেমে সামনে হাঁটা ধরে বাড়ির সামনে বাগানের রাস্তাটা পার হয়ে খানবাড়ির ভিতরে প্রবেশ করতে হবে। আয়ন সময়টা দেখে নেয়, তার হাতে এখনো ১ ঘন্টা ২০ মিনিট সময় আছে। একেবারে লাঞ্চ করে তারপর ফিরবে হসপিটালে। আয়ন দ্রুত গাড়ি ঘোড়ায় পার্কিং এর উদ্দেশ্যে। ভেজা রাস্তায় মায়া ২ হাতে নিজের সালোয়ারের দুপাশ আঁকড়ে ধরে উঁচু করে সাবধানে পা ফেলছে, কাঁধে ব্যাগ চাপিয়ে। দৃষ্টি ও মনোযোগ সবই রাস্তার পথ চলার উপর। মনোযোগের মধ্যে দিয়ে হঠাৎ পেছন থেকে বিকট শব্দ কানে আসতে ভয়ে লাফিয়ে ওঠে মায়া। দ্রুততার সাথে পিছনে তাকাতে চোখ পড়ল ব্রাউন কালারের ব্যাম্বু শক্তপোক্ত ও কুকুরটিকে। ঘেউ ঘেউ শব্দ করে দৌড়ে আসছে মায়ার দিকে। মুহূর্তে মায়া চোখ উল্টায়। খানবাড়িতে বিশাল কুকুরের আমদানি কখন হলো? খানবাড়িতে তো কখনো কুকুর টাইপ কিছু দেখেনি সে। তাহলে কার এই মোটা তাজা অসভ্য কুকুরটি? মায়া ভয়ে উত্তেজিত হয়ে কাঁধের ব্যাগটি ফেলে চিৎকার করে হিতাহিত জ্ঞান হারিয়ে প্রাণপণে দৌড় লাগায় সামনে। আপাতত জানটা বাঁচাতে চায় কুকুরের হামলা থেকে, বাকিটা পরে দেখা যাবে। অসভ্য কুকুরটি কার কি লাগে? মায়ার পিছন পিছন কুকুরটিও দৌড়াচ্ছে। অলিম্পিক দৌড় প্রতিযোগিতায় কে কার থেকে কতটা এগিয়ে যেতে পারে সেই প্রতিযোগিতা নিয়ে এই মুহূর্তে মহাব্যস্ত মায়া ও কুকুরটির মধ্যে। দুজনেই প্রাণপণে দৌড়াচ্ছে, কেউ ধরতে তো কেউ নিজের প্রাণ বাঁচাতে। সেই রাস্তার পাশে দাঁড়িয়ে হালকা সামনের দিকে ঝুঁকে বোতল থেকে পানি ঢেলে নিজের চোখে মুখে ছিটাচ্ছে হৃদ। বিশেষ একটা কাজের জন্য কাল মধ্যরাতে বাংলাদেশে আসতে হয়েছে তাকে। ১ ঘন্টা রেস্ট নিয়ে কাল রাতে বের হতে হয়েছিল হৃদকে। নিজের কাজটি সম্পন্ন করে মিনিট ৫ হলো নিজের বাড়িতে ফিরেছে সে। এখনো নিজের পরিবারের কারোর সাথে কথা বা দেখা হয়নি তার। আপাতত চোখে মুখে পানি ছিটিয়ে হালকা ফ্রেশ হয়ে ভিতরে যাবে। গায়ে কালো পোশাক জড়ানো, কালো প্যান্টের সাথে কালো শার্ট ইন করা, শার্টের হাতা দুটো টেনে গুটানো কনুই অবধি। বাম হাতের কনুইয়ের নিচে আড়াআড়িভাবে টেনে কাটাছেঁড়া দাগ, অনেকটা সময় আগে কাটায় সেখানটায় রক্ত শুকিয়ে কালো হয়ে গেছে, কিন্তু হৃদের সেদিকে ভ্রুক্ষেপ নেই। সে নিজের কাজে মগ্ন। হঠাৎ করে মেয়েলি চিৎকার কানে ভেসে আসে। হৃদ থামে, বোতলটা চেপে ধরে কপাল কুঁচকে পিছনে ঘুরে তাকায়। দৃষ্টি মেলে ঠিকঠাক সামনে দেখার আগে হৃদের চওড়া প্রশস্ত বুকে সামলে পড়ে কেউ। আকস্মিক ঘটনায় হৃদ নিজের ব্যালেন্স হারিয়ে গিয়ে পড়ে পিছনের প্যাক কাদায়। সাথে সাথে মায়াও পড়ে হৃদের বুকের উপর, কিন্তু এতে ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা। মায়ার কপাল গিয়ে থাকে হৃদের ঠোঁটের উপর। অনাকাঙ্ক্ষিত ভাবে হওয়া চুম্বনটির জন্য কেউ প্রস্তুত ছিল না। বিস্ময় হৃদ বিষয়টা বুঝে ওঠার আগে মায়া আবারও দ্রুততার সঙ্গে উঠতে চায় হৃদের বুকের উপর থেকে, কিন্তু এবারেও কপাল সহায় হলো না। মায়ার পিছনে দাঁড়িয়ে থাকা কুকুরটির ঘাউ ঘাউ করে উঠে মায়াকে তাড়ায়। মুহূর্তে আবারও কাদায় পা স্লিপ করে সাথে সাথে মুখ থুবড়ে পড়ে হৃদের বুকের উপর। এবার মায়ের কপাল নয় বরং গালটাকে হৃদের ঠোঁটে। বিষয়টা ২ সেকেন্ড দীর্ঘ হতেই মায়া দ্রুততার সঙ্গে কুকুরের ভয়ে মুখ লুকায় হৃদের গলায়। হৃদের শার্টের কলার ২ হাতে আঁকড়ে ধরে, কিন্তু পিছন থেকে কুকুরটি শব্দ তুলে ঘেউ ঘেউ করেই যাচ্ছে। এতক্ষণ বিস্ময়ের সাথে বিষয়টি বোধগম্য না হলেও হৃদ এখন বুঝতে পারছে কি হচ্ছে তার সাথে। কেনই বা মেয়েটি তার বুকে আশ্রয় নিয়েছে, কিন্তু মেয়েটার বোকামির জন্যে বাজে পরিস্থিতির শিকার হতে হয়েছে তাকে। অনাকাঙ্ক্ষিতভাবে ফ্রিতে চুমু খাওয়ার কাহিনীও ইতিমধ্যে ঘটে গেছে তার সাথে। হৃদের বিরক্তি বাড়ে। মেয়েটি সাপের মতো পেঁচিয়েছে তার বুকের উপর। হৃদ মাথাটা উঁচু করে কুকুরটিকে ধমকে স্বরে বলল, Don't shout. Just go. হৃদের ধমকে লেজ গুটিয়ে চুপচাপ বসে পড়ে কুকুরটি। হৃদ সেদিকে রাগী দৃষ্টিতে তাকাতেই মুহূর্তে দৌড়ে চলে যায় নিজের গন্তব্যের উদ্দেশ্যে কুকুরটি। হৃদ কাদায় হাত ডুবিয়ে উঠে বসতে চায় মায়াকে নিয়ে, কিন্তু মায়ার নড়চড় নেই। হৃদের বিরক্তির সাথে সাথে রাগ বাড়ে। মায়ার বাহু টেনে পাশে বসায় হৃদ। কাদামাখা শরীর নিয়ে উঠে দাঁড়িয়ে সেদিকে চোখ বোলায়। গা ঘিন ঘিন করে উঠে কাদা। গায়ের শার্ট ছাড়তে ছাড়তে বেখেয়ালি চোখে পড়ে সামনে
দৃষ্টি ফিরিয়ে নিতে গিয়েও থমকে যায় সেদিকে। মুহূর্তে কপাল কুঁচকে আসে হৃদের। কুচকানো দৃষ্টি স্থির হয় মায়ার দিকে। কয়েক সেকেন্ড সময় নিয়ে মায়াকে চেনার চেষ্টা করে। মেয়েটিকে তার চেনা পরিচিত মনে হচ্ছে। দম নিয়ে কিছুটা সময় মায়ার দিকে তাকিয়ে থাকে। মায়াকে চিনতে পেরে যেন মুহূর্তে চমকে ওঠে হৃদ। সাথে সাথে চোখ আওড়ায় মায়ার পরিবর্তিত শরীরের দিকে। মায়া ছোট নেই, মায়ার বাড়ন্ত শরীরের ঘটন জানান দিচ্ছে সে কুমারী মেয়েতে রূপান্তরিত হয়েছে মাত্র। সাদা স্কুল ড্রেসটিতে কাদা মাটিতে টইটুম্বর হয়ে আছে, চোখ দুটো স্থির হৃদের মুখ পানে। সব ভুলে হা হয়ে তাকিয়েছে হৃদের দিকে। হয়তো বা হৃদের পরিবর্তনটাও মায়ের মন নাড়িয়েছে, তাই নিজের ভয়টা এক মুহূর্তের জন্য ভুলে হা করে তাকিয়ে আছে সেদিকে। হৃদ আগের মতোই লম্বা থাকলেও এখন খানিকটা প্রশস্ত হয়েছে, অনেকটা মোটাও হয়েছে। হৃদের চওড়া বুক যেন আরও চওড়া হয়েছে এই পরে 2 বছরে। চোখে মুখে গম্ভীরতা ভাবটা যেন এবার স্পষ্ট ফুটে উঠেছে তার। ফর্সা ত্বক যেন আরো উজ্জ্বল হয়ে গেছে, চোখে মুখে সৌন্দর্য যেন তুমুল হারে বৃদ্ধি পেয়েছে। হৃদ কপাল কুঁচকে মায়াকে নিজের দিকে হাঁ করে তাকাতে দেখে মুহূর্তেই নিজের গায়ে সার ছেড়ে বলে ওঠে, এখনো স্বভাব চেঞ্জ হয়নি, সে আগের মতোই রয়ে গেলে। ছেলে দেখলে ডলাডলি ঘেঁষাঘেঁষি করতে মন চায় তোমার। শরীরের ধাঁচ এখনো কমে নাই, কমার কথাও না। শরীর পরিবর্তন হচ্ছে, শরীরে চালু মেটানোর জন্য কাউকে না কাউকে তো প্রয়োজন হবে তোমার, তাই না? নষ্টমের জন্য অবশেষে আর কাউকে খুঁজে পেলে না বলছে। হৃদের কথার মানে বুঝতে পেরে মুহূর্তে ফুপিয়ে কেঁদে ওঠে মায়া। মাথা নিচু করে হৃদের সামনে অপরাধীর ন্যায় দাঁড়িয়ে পড়ে। কোনো কিছুই ইচ্ছাকৃতভাবে হয়নি, তারপরেও হৃদ মায়াকে নষ্টমের উপাধি দিচ্ছে। মায়া কখনোই চায় না হৃদের সামনে পড়তে, কিন্তু তারপরেও ভাগ্য সহায় না হওয়ায় অনাকাঙ্ক্ষিতভাবে একে অপরের মুখোমুখি হতে হয় তাদের। মায়া কেঁদে উঠে আপাতত হৃদের থেকে নিজেকে বাঁচাতে চায়, চলে যেতে চায় হৃদের চোখের সামনে থেকে, কিন্তু সে নিরুপায়। হৃদের সামনে থেকে একা যেতেও ভয় পাচ্ছে সে। যদি হৃদ রাগের বসে আঘাত করে তো। মায়া কান্নার মধ্যে দিয়ে আয়ন দৌড়ে আসে সেদিকে। হৃদকে চোখের সামনে দেখতে পেয়ে খুশিতে মুহূর্তে চাপড়ে ধরে আয়ন। এবার কাদায় খানিকটা মাখো মাখো হয় আয়ন নিজেও, কিন্তু তখনও হৃদের রাগান্বিত দৃষ্টি মায়াতে স্থির করা ছিল। আয়ন হৃদকে চাপড়ে ধরা অবস্থায় খুশিতে বলে ওঠে, কোথায় ছিলি তুই? জানিস কতটা টেনশন ছিলাম তোকে নিয়ে সবাই। নানুমা তোর নিখোঁজ হওয়াতে অসুস্থ হয়ে পড়েছে। কোথায় ছিলি এতটা মাস তুই? এতটা মাসের মধ্যে কি একটা কল করার প্রয়োজন মূল্য না তোর? কথাগুলো বলে হৃদকে ছাড়ে আয়ন। সোজা হয়ে দাঁড়িয়ে হৃদের কাঁধে এক হাত রেখে আবারও বলল, তোর ফিরে আসার খবরটা শুনলে নিশ্চিত নানুমা পাগল হয়ে যাবে খুশিতে। দাঁড়া, আমি ডেকে দিচ্ছি নানুমাকে। কথাটা বলে আয়ন দাঁড়িয়ে থেকে গাল ছেড়ে পরপর কয়েকবার ডাক লাগায় হেনা খানের উদ্দেশ্যে। ঘাড় ঘুরিয়ে আবারও হৃদের দিকে তাকায়। হৃদকে চোখ আউড়িয়ে পর্যবেক্ষণ করতে চোখ পড়ল হৃদের নাচেহাল অবস্থাটা। সাথে সাথে চমকে উঠল আয়ন। কি রে, তোর এই অবস্থা কেন? কাঁধে মাখামাখা হয়ে আসিস যে, পোল্ট্রি গেছিস নাকি কোথাও? হৃদ নিজের দৃষ্টি সরিয়ে আয়নের উপর স্থির করে। আয়নের সুন্দর মুখখানা নিজের দৃষ্টি বুড়িয়ে নেয়। আয়নের কথার উত্তরে বলে উঠল, হ্যাঁ, গেছে পড়ে। কিছু প্রতিবন্ধীর জন্য রাস্তাঘাটেও অনিরাপদ নিষ্কাশন। দুষ্টুমি ছলে বলে উঠল, আহা, যা বলছিস! হৃদখানা বুঝি নিজের ব্যালেন্স হারায় কখনো কখনো? শুনে শান্তি লাগলো। তা কিভাবে পড়লে শুনি? তোর প্রতিবন্ধীটাকে তো একটা ধন্যবাদ দেওয়া ফরজ হয়ে গেছে আমার ভাই তো। কথাগুলো বলতে বলতে থেমে যায় আয়ন। পাশে কাদা শরীর নিয়ে মায়াকে দাঁড়িয়ে নিঃশব্দে কাঁদতে দেখে বুকের ভিতরটা মুহূর্তে মোচড় দিয়ে ওঠে আয়নের। হৃদকে ছেড়ে সাথে সাথে মায়ের হাত টেনে ধরে উত্তেজিত গলার সাথে সাথে বলে ওঠে, কি হয়েছে মায়ু? কান্না করছো কেন তুমি? পড়ে গিয়েছিলে তুমিও? ব্যথা পেয়েছো কোথাও? দেখাও, দেখি আমাকে। হৃদ কপাল কুঁচকে সেদিকে তাকিয়ে থাকে। দুজনের ভাব বোঝার চেষ্টা করে আয়নের প্রশ্ন করার মধ্য দিয়ে। ততক্ষণে হেনা খান উপস্থিত হয় সেখানে। হৃদকে দেখে কোনো কিছু চিন্তা না করে খুশিতে কান্নায় ঝাপটে ধরে হৃদকে। হৃদ বেঁচে আছে, সশরীরে হেনা খানের সামনে দাঁড়িয়ে আছে। সবটাই যেন হেনা খানকে গুলিয়ে দেয় নিজের মাঝে। হৃদ জায়গায় দাঁড়িয়ে আছে, চোখে মুখে গম্ভীর ভাব। আয়ন আর কোনো প্রশ্ন করতে পারেনি মায়াকে হঠাৎ হেনা খানের আগমনের জন্য। মায়ের একটা হাত চেপে ধরে পাশে দাঁড়িয়ে পড়ে আয়ন। মায়া নির্বাক হয়ে চোখ তুলে তাকায় সেদিকে। সাথে সাথে চোখাচোখি হয় হৃদের সাথে। হৃদ কপাল কুঁচকে তাকিয়ে থাকে মায়ার দিকে। মায়া হৃদের ভয়ের সাথে সাথে আয়নের আঁকড়ে ধরে রাখা হাতটা নিজের অন্য হাতে চেপে ধরে। হৃদের চোখের সামনে থেকে সরে গিয়ে আয়নের পিছনে গিয়ে লুকায় মুহূর্তে। আয়ন চমকে উঠে ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে তাকায়। মায়াকে নিজের কাছে আশ্রয় নিতে দেখে মুহূর্তে প্রশান্তির ঢেউ বয়ে যায় আয়নের বুকে। এই প্রথম মায়া নিজে থেকে আয়নের হাতটা চেপে ধরেছে। মায়ার প্রথম ছোঁয়া। আয়ন মায়ার ভয়ের কারণটা বুঝে শক্ত হাতে চেপে ধরে রাখে মায়ের হাতটি, যার অর্থ মায়ু ভয় পেও না, আমি আছি তো তোমার কাছে। হৃদ কপাল কুঁচকে দুজনের হাতের দিকে এক পলক দৃষ্টি বোলায়। স্বাভাবিক ভঙ্গিতে নিজের দৃষ্টি সরিয়ে স্থির করে হেনা খানের উপর। তিনি কান্নারত অবস্থায় হৃদের বুকে লেপ্টে আছে। হৃদ বিরক্তির দীর্ঘ নিঃশ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করে বলে উঠল, দাদি, খিদে লেগেছে, খাবার দাও। হাতে সময় কম, সন্ধ্যায় ফিরতে হবে আমাকে।
হৃদের কথায় চমকে ওঠে হেনা খান। হৃদ আসতে না আসতে আবারও ফিরে যাবে কথাটা শুনে মুহূর্তে কান্নার বেগ বাড়ে হেনা খানের। আয়ন হতবাক হয়ে সঙ্গে সঙ্গে বলল, তোর মাথা ঠিক আছে রিত? প্রায় 2 বছর পর আসলি বাংলাদেশে নিজের বাড়িতে, অন্তত 2টা দিন থেকে যা। পরিবারের সবাই কত চিন্তা করে, তা না করে তুই 2 ঘন্টা ফিরে যেতে চাস? পরিবার কি এতটাই মূল্যহীন তোর কাছে? কোনো দাম নেই কারো? হৃদ বিরক্তি চোখ তুলে তাকায় আয়নের দিকে। ইমোশনাল কথাবার্তা মোটেও তার পাল্লায় পড়ে না। ইমোশনাল হওয়াটা মানে টোটালি ওয়েস্ট অফ টাইম, এছাড়া অন্য কিছু নয়। তত করে হেনা খানও কান্না জড়িত গলায় হৃদের উপর অধিকার খাটিয়ে বলল, তুই কোথাও যেতে পারবি না, আমি যেতে দেব না তোকে, কখনো না। এবার থেকে তুই তোর সব কাজ বাংলাদেশ থেকে করবি, আমাদের সাথে এই বাড়িতে থেকেই করবি। আমার সাথে থাকতে হবে তোকে, দুদিনের নয়, সব সময় থাকতে হবে তোকে আমার সাথে। হেনা খানের কথায় হৃদের বিশেষ একটা ভাবান্তর হলো না, বরং নিজের তেজি ভাবটা বজায় রেখে কাটকাট গলায় বলল, দাদি, প্রথমত আমার খিদে পেয়েছে, কাল রাত থেকে না খেয়ে আছে, তাই আগে খাবো, তারপর লাস্ট 2 ঘন্টা তোমাদের সাথে কাটাবো। 6টায় আমার ফ্লাইট। আমাকে ঠিকঠাক যেতে দিলে সপ্তাহে একবার হলে কল করে নিজের অবস্থান জানাবো। কিন্তু যদি আমাকে থাকার জোরে করো, তাহলে গত 2 বছর কোনো যোগাযোগ করবো না তোমাদের সাথে। তার সাথে টানা 5 বছর বাংলাদেশে আসবো না। বাংলাদেশে আমার অসহ্য লাগে দাদি, তাই বাড়িতে থাকা অসম্ভব। এবার তুমি ঠিক করো তুমি কি করবে। চয়েস ইজ ইয়োর্স দাদি। আমাকে খাইয়ে ঠিকঠাক বিদায় নেবে নাকি জোরাজোরি করে আমার সাথে নিজেদের যোগাযোগটা বিচ্ছিন্ন করবে? কোনটা? হেনা খান মুহূর্তে থমকে যান। হৃদ ঘাটতারা মানুষ, নিজের কথাতে আটকে থাকবে, কারো কষ্ট কখনোই চোখে পড়ে না তার। হেনা খানের বুক ভার হয় চাপা কষ্টে, মুখ ফুটে হৃদকে কিছু বলতেও পারছেন না, হিতে বিপরীত হবে বলে। তাই তিনি নীরবে চোখের পানি বিসর্জন দিচ্ছেন। হৃদের দিকে তাকিয়ে থেকে পাশ থেকে আয়ন হৃদের এমন খাপছাড়া কথায় রাগান্বিত কণ্ঠে বলল, রিত, তোর সমস্যাটা কি? হ্যাঁ, কি হয় অসুস্থ মানুষটার সাথে 2টা দিন কাটাতে তোর? এতটা বেপরে কেন তুই? 2টা দিন সময় হয় না তোর কারোর জন্য? কাউকে হারানোর ভয়ে কি বুক কাঁপে না তোর? আয়নের কথা চাপা রাগ নিয়ে তৃপ্তির মেজাজে বলল হৃদ। না, কাঁপে না বুক। দুনিয়ায় কোনো কিছু হারানোর ভয় নেই আমার। মানুষ নিজের প্রয়োজন বেঁধে একে অপরের সাথে জড়িয়ে সেটা হারানোর জন্য নিজের ভয়কে সৃষ্টি করে। আমার নিজেকে ছাড়া কাউকে প্রয়োজন নেই বলে আমি বেপরোয়া মনের মানুষ। আর কিছু? বিগত 5 মাস ধরে নিজেকে কেমন একটা ঘরবন্দি নজরবন্দি লাগছে। আমি নিঃশ্বাস তো নিচ্ছি খোলা আকাশের নিচেই, তবে আমার মনে হচ্ছে আমার নিঃশ্বাসদাতা অন্য কেউ। আমার দেখা দুনিয়াটা যেন ছোট হয়ে আসছে ক্রমশই, যেন কারো নজরবন্দিনী হয়ে আছি প্রতি মুহূর্ত, আটকা পড়েছি কোনো অদৃশ্য শিকলে। এটা আমার অনুভূতি, এমনটা আমার মনে হচ্ছে। এই বিষয়টি সম্পূর্ণ বুঝে উঠতে পারছি না আমি, তবে এমনটা আমার ধারণা। শুধু ধারণা হলেও চলতো, আমি মেনে নিতাম সব কিছু। কিন্তু বিষয়গুলো আমার ধারণার থেকেও কয়েক গুণ এগিয়ে, কারণ বিষয়গুলো বাস্তব। আমার চেনা পরিচিত দুনিয়াটা পাল্টে যাচ্ছে দিন বা দিন। ছোট থেকে আরো ছোট হয়ে যাচ্ছে সেই পরিচিত দুনিয়াটা। কে পাশে আছে কে নেই তা জানি না, তবে অদৃশ্য কিছু সব সময় নিজের পাশে ফিল করি। আমার ফিল করার মাত্রাটা খুবই ছোট, সব কিছু ঠিকঠাক বুঝে উঠতে পারি না সময়ে সময়ে। কিন্তু এই অদৃশ্য শিকলের ব্যাপারটায় আমি 100% শিওর, কারণ এতদিন এই বিষয়গুলো বুঝতে না পারলেও বিগত 5 মাস ধরে বিষয়গুলো আমি বুঝতে পারছি। এখন কি আমি নিজ থেকে বুঝতে পারছি, নাকি অদৃশ্য কেউ আমাকে স্বেচ্ছায় বোঝাচ্ছে তার উপস্থিতি? সেই বিষয়টা আমার কাছে এখনো ধোঁয়াশা, তবে এবার তার বোঝানোর মাত্রাটা তীব্র থেকে তীব্র হচ্ছে দিন বা দিন। আজকাল আমার মনে হচ্ছে আমি কতটা নিঃশ্বাস নিব সেটাও অন্য কেউ ঠিক করে দিচ্ছে। কার সাথে কতটা মেশা উচিত, কতটা কথা বলবো, সব কিছুই তার হাতে। আমার এই অনুভূতিগুলো কারোর সাথে শেয়ার করতে পারছি না, তাই ভাঙা হাতের ডায়েরির পাতায় নিজের অনুভূতির কথাগুলো ব্যক্ত করলাম। খানবাড়িতে আছি বিগত 2 বছর 4 মাস হলো আমার। 1 বছর 11 মাস অবধি সব কিছু ঠিকঠাক ছিল আমার জীবনে। কারো উপস্থিতিটা তেমন বুঝতে পারিনি আমি, আর না কারো বন্দিনী মনে হয়েছে নিজেকে। কিন্তু বিপত্তি ঘটে গত 5 মাস নিয়ে। আমি ঠিকঠাক থেকেও নিজেকে
ঠিক রাখতে পারছি না। আমার সব কিছুতেই অদ্ভুত রকমের ছোঁয়া পাই। শুধু অদ্ভুত বললে ভুল হবে, হাড় কাঁপানো টাইপ অদৃশ্য কিছু ঘটে আমার সাথে। মনে বারবার উকি দেয় একটাই উক্তি, ব্যক্ত হয় অদৃশ্যকে নিয়ে কিছু বাক্য। মনে হয় সামনে থেকেও অদৃশ্য, যা হাতে পেয়েও শূন্য, যেটা বাস্তব দেখেও মনে হয় কাল্পনিক চিত্র। কেউ চারপাশে থেকেও নেই, কারো উপস্থিতিতে বুঝেও ধোঁয়াশা মনে হয় আমার। এই অদ্ভুত সব কিছুই আমাকে ভীষণভাবে ডিস্টার্ব করে। মাঝে মাঝে তো নিজেকে এলিয়েন টাইপ কিছু মনে হয়। তারও বিশেষ কিছু কারণ আছে। আমার হাতে জাদু না থাকলেও আমার সাথে সব কিছু জাদুর মতোই হয়ে থাকে আজকাল। যা চাইলাম তাই মুহূর্তেই হাজির। তার জন্য জাদুর কাঠি ঘোরাতে হয় না আমার। হাতে কলমে একটা লিস্ট লেখাই যথেষ্ট। সেই লিস্ট দাদির হাতে পৌঁছানোর আগে তার মধ্যে লেখা জিনিসপত্র আমি অবধি পৌঁছে যায়। মুখ ফুটে দাদিকে বলতে হয় না কোনো কিছু, শুধু নিজের রুমে বসে হাতে কলমে লিস্ট বানালেই হয়। লিস্টে যা চাইলাম তাই পাইলাম। তাতেই আমি জাদু ছাড়া এলিয়েন হয়ে গেলাম। আমার সর্বত্র পাওয়ার খান বাড়ির ভিতর চলে বাহিরে নয়। চাইলেও আগের মতো হুটহাট খান বাড়ির বাহিরে যেতে পারি না। আমি কারো সাথে ঘটা করে দিন তারিখ করেও যেতে পারি না। পরিবারের কারো সাথে বাহিরে গেলে উল্টো তারা কোনো না কোনো ঝামেলায় পড়ে যায়, যার কারণে বাধ্য হয়ে উল্টো পথে বাসায় ফিরতে হয় আমাদের। কিন্তু এই ঝামেলাগুলো সেই দিন হয় যেদিন আমি বাসা থেকে বের হই কারো সাথে, নয়তো বাকি দিনগুলো যথাযথ স্বাভাবিকভাবে চলে যায়। কারো কোনো সমস্যা হয় না। সবাই দিব্যি বাহির টু ঘর হতে পারে, ঝামেলাবিহীন সুন্দরভাবে চলাফেরা ঘুরতে পারে। সব সমস্যা শুধু আমার বাহিরে যাওয়াকে ঘিরেই। প্রথম প্রথম বিষয়গুলো আমি বুঝতে পারিনি, কিন্তু পরপর কয়েকবার হওয়ায় বুঝতে পারলাম। 100% শিওর হওয়ার জন্য স্বেচ্ছায় কয়েকবার ট্রাইও করলাম। ফলাফল একই এসেছিল, তাই নিশ্চিত হলাম। মনের কথাগুলো হাতে কলমে লিখে থামে মায়া। বুক ফুলে শ্বাস নেয়, চোখ বন্ধ করে নিজেকে স্থির করে। কিশোরী বয়সে নতুন নতুন অনুভূতি, এই অদৃশ্য মানবকে ঘিরে। মায়ার নিজের অনুভূতিটা ঠিক করে বুঝে উঠতে পারছে না মায়া। ভয়, বিরক্তি, ভালো লাগা, সেই সাথে চাপা রাগে সংমিশ্রণে এক অনুভূতির সৃষ্টি হয়েছে মায়ার এই অদৃশ্য মানবকে ঘিরে। মায়া চোখ মেলে তাকায় সামনে, দৃষ্টি শূন্যতে ভাসমান। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে পুনরায় স্থির হয় লেখনীতে। ভাঙা হাতে আবারও লেখা শুরু করে। আমার জীবনের পিছনে ফেলে আসা খান বাড়িতে কাটানো বিগত 5 মাসে আমি অনেকটাই ডিস্টার্ব হয়েছি, আবার অদ্ভুত কিছু ফিলও করেছি। স্কুলের প্রথম লাভ লেটার রবিন থেকে পাওয়া আমার অ্যাকসেপ্ট করিনি, তবে সেই দিনের ঘটনার পর থেকে রবিন ও তার গ্যাংকে আমি দ্বিতীয় দিন গিয়ে স্কুলে পাইনি। তারা কোথায় আছে তাও জানি না। সেকেন্ড লেটার আমি 10ম শ্রেণীর সিনিয়র ভাই থেকে পেয়েছিলাম। সেটা হৃদ ভাইয়ার হাতে যাওয়ার পর কি হয়েছিল তাও জানি না, তবে আমি সুস্থ হয়ে স্কুলে গিয়ে সেই সিনিয়র ভাইয়াকেও আর দেখিনি স্কুলের কোথাও। আজ পর্যন্ত আমার অজানা সেই সিনিয়র ভাইয়াটা কোথায় আছে সেটা নিয়ে আমিও খোঁজ করিনি কখনো। কিন্তু সেই দিনের পর থেকে হৃদ ভাইয়ার ভয়ে আমিও কোনো ছেলেকে নিজের পাশে ঘেঁষতে দেইনি, গুটিয়ে নিয়েছিলাম নিজেকে। তবে আমার চলার পথে স্বাধীনতা ছিল পরোক্ষভাবে। বিগত 5 মাস যাবৎ ধরে হচ্ছে তার উল্টোটা। স্বাধীনতা তো দূরের থাক, যদি কোনো ছেলে মানুষ নিজ থেকে আমার সাথে কথা বলতে আসে, ঠিক তার 2 মিনিটের ভিতর তৃতীয় পক্ষ হয়ে কেউ না কেউ সেখানটায় এসে তাকে আমার সামনে থেকে ইনিয়ে বিনিয়ে ছলে নিয়ে যাবে ঠিকই, কিন্তু দ্বিতীয় দিন সেই মানুষটাকে আর চোখে দেখতে পাই না আমি। বাসা থেকে কোথাও যেতে পারি না, সেটা আগেও বলেছি। দাদা দাদি আমাকে কোথাও যেতে দিলেও অদ্ভুত কারণে আমি যেতে পারি না, আটকা পড়ি খান বাড়িতেই, সেটাও বলেছি। শপিংয়ে যেতে চাইলে পর মুহূর্তে আমার শপিংয়ের জিনিসপত্র বাসায় হাজির থাকে আমার করা লিস্ট অনুযায়ী, সেটাও বলেছি। কিন্তু এই সব কিছু কে করে আমার জন্য, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। কেন করেন? কি চাই তার?
কি হবে আমাকে নিজের বন্দিনী বানিয়ে? এমন হাজারো প্রশ্ন মাথায় দলা পাকিয়ে আসে প্রতি মুহূর্ত। বলার মতো উপযুক্ত কাউকে পাচ্ছি না। বলতে গেলে অনেকটাই ভয়েই শেয়ার করতে পারছি না আমি বিষয়গুলো, কারণ কারো নজর আমার উপর থাকে সবসময়। যাকে বলবো তার যদি কোনো ক্ষতি হয় এই ভয়ে সিটিয়ে থাকি সবসময় নিজের মধ্যে। নিজের ভিতরও চেপে রাখতে পারছিলাম না, তাই ডায়েরিতে বহিঃপ্রকাশ করছিলাম। প্রথম প্রথম ভাবতাম হয়তো দাদাভাই আমার কাজগুলো করে দেয়, কিন্তু পরে পরে বুঝলাম দাদাভাই নয়, অন্য কেউ করে দেয় আমার কাজগুলো। ডেলিভারি জিনিসপত্র দাদাভাইয়ের অফিসের একজন মেয়ে সেক্রেটারি নিয়ে আসে। পার্সেলগুলো দিয়ে বিনা বাক্যে চলে যায় সব সময়। দাদা দাদি মনে করে মেয়েটা আমার কথাতে জিনিসপত্রগুলো নিয়ে আসে আমার জন্য, কিন্তু আমি যে সেই মেয়েটাকে চিনি না সেটা বোধগম্য নয় দাদা দাদির। পার্সেল দেওয়া নিয়ে ওনারাও চিন্তিত নয়, আর আমি মনে করতাম দাদাভাই হয়তো নিজ থেকে আমার জন্য এইসব নিয়ে আসতো। কিন্তু বিগত 5 মাসে আজ বুঝতে পারলাম দাদাভাই আমার জন্য কখনোই এইসব অর্ডার করতো না, বরং অবশেষে তিনি আজ আমাকে নিজ থেকে জিজ্ঞাসা করলো পার্সেলে কি আছে, কি আনিয়েছি আমি। ফিহা আপুর সাথে শপিংয়ে না গিয়ে বাসায় বসে অনলাইন অর্ডার কেন করি আমরা? চমকে উঠলাম। দাদাভাইয়ের কথায় হতভম্ব হয়েছিলাম তখন। আমার কাছে কোনো ফোন নেই, ফোনের কোনো কিছু সম্পর্কে আমি অবগত নয় আজ পর্যন্ত। সবচেয়ে বড় কথা হলো আমার জন্য ফোন শব্দটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ এই খান বাড়িতে। সেখানে আমার দ্বারা অনলাইন অর্ডার ছিল আকাশ কুসুম স্বপ্ন। দাদাভাই ভেবেছিল আমি ফিহা আপুকে দিয়ে অনলাইন অর্ডার করতাম, তাই ওনার প্রশ্ন করা। কিন্তু বিষয়গুলো ভীষণভাবে দলা পাকিয়ে আসে আমার মাথায়। ভয় পাচ্ছিলাম নিজের মাঝে। এতদিন ধরে আমি কার পার্সেল রিসিভ করছিলাম তাহলে? আর কেই বা আমাকে আমার লিস্ট করা অনুযায়ী পার্সেলগুলো পাঠাতো? সব কিছু ধোঁয়াশা ছিল আমার কাছে। ভীষণ ঘোলাটে সে। মায়ার হাত আবারও থামে। চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবারও গুটি অক্ষরে ডায়েরির পাতায় কঠিন হাতে শোধালো। আমি জানতে চাই অদ্ভুত মানুষ আপনি কে? হয় আপনি আমার সামনে আসুন, নয়তো আমাকে ডিস্টার্ব করা বন্ধ করুন। আমি ডিস্টার্ব হচ্ছি, আপনি ডিস্টার্ব। আপনি অদ্ভুত, অদ্ভুত সব আপনার কাজ। স্বাধীনতা চাই আমার, আমাকে যেতে দিন। আমি বন্দি হতে চাই না কারো হাতের, আপনারও না। কথাগুলো লিখে হাত গুটিয়ে নেয় মায়া। নীল ডায়েরিটা বন্ধ করে ভাঁজ করে তুলে রাখে ড্রয়ারে। অদ্ভুত মানুষের কথা কাউকে বলতে পারছে না সে, মনের মধ্যে খচখচ করছে ভীষণভাবে। কাউকে না কাউকে বলা প্রয়োজন। খানবাড়ির কাউকে বলতে পারছে না ভয়ে যদি হেনা খান শুনে রেগে যায়। এতটা দিন বিষয়গুলো না বলার জন্য, কিন্তু এতদিন বিষয়গুলো মায়ের কাছে ধোঁয়াশা ছিল, আজই পরিষ্কার হলো। দ্বিধাহীনতায় ভুক্তভোগী হয়ে সিদ্ধান্ত নেয় আপাতত হেনা খানকে কিছু জানাবে না সে। নিজের বাড়ি থেকে বেরিয়ে এসে সবটা জানাবে সে হেনা খানকে। এই মুহূর্তে বললে হেনা খান বেঁকে বসবে। মায়াকে নিজের বাড়িতে বেড়াতে যেতে নাও দিতে পারে। মায়ার সেফটির কথা চিন্তা করে মায়া চুপ থাকার সিদ্ধান্ত নেয়। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ঘাড় ঘুরিয়ে তাকায় নিজের রুমের দেয়াল ঘড়িটার দিকে। সময়টা দেখে নিয়ে বিছানায় উঠে বসে। রাত 11:37। কাল ব্রাহ্মণবাড়িয়া যাবে নিজের পরিবারের কাছে। এবার ঠিকঠাক যেতে পারলেই হলো। 2 মাস ধরে ডেট হচ্ছে মায়ার যাবে যাবে বলে। কোনো না কোনো কারণে মায়া আটকা পড়েছে, যেতে পারছে না। দিন কয়েক রেডি হয়েও নিরাশ হতে হয়েছে মায়াকে, যেতে পারেনি। 2 দিন ঢাকার মধ্যে রাস্তা থেকে ফেরত এসেছে খানবাড়িতে অদ্ভুত কিছু কারণে। কারণগুলো ধোঁয়াশা, যথাযথ প্রযোজ্য নয়। তাই কাল আরাফ খান নিজে নিয়ে যাবে মায়াকে ব্রাহ্মণবাড়িয়াতে, রেখে আসবে মায়াকে নিজের বাড়িতে বেশ কিছু দিনের জন্যে। এবার কোনো ঝামেলা ছাড়া ঠিকঠাক নিজের বাড়িতে যেতে পারলেই হলো। মায়া গায়ে ব্ল্যাঙ্কেট টেনে শুয়ে পড়ল, হাত বাড়িয়ে রুমে লাইট অফ করলো। পাড়ি জমাতে চায় নিরুদ্দেশ ঘুমের রাজ্যে। অস্থিরতায় ঘুম ধরা দিচ্ছে না চোখে। মনে মনে আওড়ায় সেদিনের কথাগুলো, যেদিন হৃদ মায়াকে নষ্টমের উপাধি দিয়ে বাংলাদেশ ছেড়েছিল। হৃদের চলে যাওয়াকে ঘিরে আজ আবারও 5 মাস হলো। সেদিন এক পলকের দেখা ছিল মায়ার সাথে হৃদের। মুহূর্তটা ছিল মিনিট দশকের। পুনরায় স্মৃতিচারণ করলেও মায়া কেউ ফেরাতে পারেনি হৃদকে। আজ 5 মাস পূর্ণ হলো হৃদের চলে যাওয়াকে ঘিরে। তবে হৃদ নিজের কথা রেখেছে। এই 5 মাসে সপ্তাহে একবার করে কল আসে আরাফ খানের ফোনে। কথা হয় নিজেদের মাঝে। এটা
নিয়েই ভীষণ খুশি হেনা খান। হৃদ আজকাল নিজের অবস্থান জানায়, সেটাই অনেক। মায়ের পরীক্ষা শেষ আজ 2.5 মাস হলো। পরীক্ষার পূর্বে 1 মাস ছিল। যেদিন হৃদ বাংলাদেশে ছিল পরীক্ষা চলল 1.5 মাস। সব মিলিয়ে 5 মাস। মায়া ধীরে ধীরে হৃদের স্বভাব সম্পর্কে অবগত হচ্ছে। মায়া এতটা শিওর যে আর যাই হোক মায়ের খারাপ হৃদ ভাটা কখনোই তার অদৃশ্য মানবটা হতে পারে না, কখনোই না। যে নিজের পরিবারের একটা খবর নিতে মাসের পর মাস কাটিয়ে দেয়, সেই খারাপ চরিত্রের ব্যক্তি কখনো মায়ার অদ্ভুত মানুষটি হতে পারে না। তাহলে কে হতে পারে? মায়া চোখ বন্ধ করে ভাবে। গভীর হয় সেই চিন্তা। বন্ধ চোখের পাতায় কিছু একটা ভেবে হিসাব মেলাতেই চট করে ধরফড়িয়ে উঠে বসে। উত্তেজনায় মায়া অস্পষ্ট স্বরে আনমনে বলে ওঠে, আয়ন ভাই। মায়া চমকায়, তপ্তর করে কেঁপে ওঠে শরীরময়। হ্যাঁ, আয়ন ভাইয়া তো হতে পারে। তার অদৃশ্য মানবটা কেন হতে পারে না? অবশ্যই হতে পারে। হয়তো মায়ার আয়ন ভাইয়াই এতদিন ধরে এসব করছিল মায়ার জন্যে। সে বুঝতে পারেনি বিষয়গুলো, কিন্তু কেন করছিল এমনটা? মায়ার আয়ন ভাই কি চায় তার? মায়া কম্পিত হাতে টকটক করে 1 গ্লাস পানি খেয়ে গলা ভিজিয়ে নেয়, শান্ত হয়। মায়া ভাবে তার আয়ন ভাইয়া দেশে আসলে এবার সে ঠিকঠাক কথা বলবে, লক্ষ্য করবে তার আয়ন ভাইয়াকে। বুঝতে চাইবে সত্যি কি আয়ন মায়ার অদ্ভুত মানুষটা। আয়ন বাংলাদেশে নেই আজ 2 মাস হলো। লন্ডনে আছে ডাক্তারি নতুন ডিগ্রি পরীক্ষার জন্য। ফিরতে আরও 1 মাস সময় লাগবে এবার। মায়ার এসএসসি পরীক্ষার সারাটা সময় মায়ার সাথে ছিল আয়ন। মায়ার পরীক্ষার হলে আসা নেওয়া সবটাই আয়ন নিজে করেছে। মায়ের পরীক্ষা শেষ হওয়ার 15 দিন পর আয়ন পাড়ি জমায় লন্ডনের উদ্দেশ্যে নিজের পরীক্ষার জন্য। আজ 2 মাস হলো অবসর সময় বের করে ভিডিও কলে থাকে নিজের পরিবার ও মায়ের সাথে। সময়টা এভাবে পার হয় 2 মাস আয়নের। অনেকটা সময় নিয়ে ঢাকার জ্যামে আটকে আছে আরাফ খান। সামনেই কয়েকটা সারিবদ্ধভাবে ট্রাক, সিএনজি, অটোরিকশা নিঃশব্দে থামানো। কিন্তু তারপরেও হুট করে গন্ডগোলের প্রচণ্ড শব্দ আসছে তাদের কানে। সামনে থেকে কারা করছে জানা নেই। মনে হচ্ছে রাস্তায় কোনো ভয়ানক টাইপের ঝামেলা চলছে এই মুহূর্তে। নিশ্চিত কোনো আজাইরা পাবলিক একে অপরের সাথে রাস্তায় মারামারি করে ঝামেলা পাকিয়েছে মধ্য রাস্তায়। বিরতিতে চোখ মুখ কুচকে আসে আরাফ খানের। ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার এটাই সোজা রাস্তা, কিন্তু এখানে গন্ডগোল থামার নাম নেই। উল্টো জ্যাম বাঁধিয়ে বসে আছে। জ্যাম এতটা যে এখান থেকে গাড়ি ঘুরিয়ে পিছনে ফিরে যাওয়ার রাস্তাটাও বন্ধ। বামে মোড়ে ভিন্ন রাস্তা ধরে যেতে হবে। আরাফ খান বিরক্তি নিয়ে আবারও বাহিরের দিকে তাকায়। কড়া রোদে খাখা করছে সবকিছু। 12টা 57 বাজে। অসহ্যকর পরিস্থিতি। চোখ মুখ কুচকে সেই বিরক্তি দৃষ্টি স্থির করে পাশে তিক্ততার গা ঝেড়ে ড্রাইভারকে বলে উঠল, এই রাস্তায় জ্যাম লাগার কথা না, তারপরেও আজকে জ্যাম লেগে বসে আছে। হাস্যকর। দেখে তো এগিয়ে সামনে কি হয়েছে। এতটা গন্ডগোল কিসের আসছে সামনে থেকে? এইভাবে জ্যামে আটকে বসে থাকলে আজ সারাদিনও মনে হয় না ব্রাহ্মণবাড়িয়াতে পৌঁছাতে পারবো। যা এগিয়ে দেখ কি হয়েছে। আরাফ খানের কথা অনুযায়ী সাথে সাথে সম্মতি জানায় ড্রাইভার। গাড়ি থেকে বের হয়ে পা বাড়ায় সামনের দিকে। আরাফ খান সেদিকে এক পলক তাকিয়ে থেকে বিরক্তিতে কুচকে আসা দৃষ্টি পিছনে ফেলতেই কোমল হয় সেই দৃষ্টি। মায়া গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছে, নেতিয়ে আছে মাথাটা একপাশে। অনেকটা সময় জ্যামে আটকে থাকায় ঘুমিয়ে পড়েছে গাড়িতে সে। আরাফ খান দীর্ঘ নিঃশ্বাস ফেলে সামনে তাকায়। গাড়ি দরজার কাছ নিচে নামায়। সেখানটায় মাথা গলে উকি দেয় বাহিরে। গলা খাকিয়ে ড্রাইভারকে ডেকে বলে উঠল, জসিম, তুই গাড়িতেই থাক, আমি যাচ্ছি সামনে। পরিস্থিতি খারাপ হলে তোকে ফোন করে বলবো। মায়াকে নিয়ে সোজা বাসায় চলে যাবে। আজ আর ব্রাহ্মণবাড়িয়ায় যাওয়া হবে না, কিন্তু ফোন না দেওয়া অবধি আমাদের অপেক্ষা করবি কেমন? তিনি ঘাড় ঘুরিয়ে ঘুমন্ত মায়ের মুখ আরও একবার দেখে নেয়। ড্রাইভার গাড়িতে বসতে তিনি বের হয়ে সামনে যাওয়ার উদ্দেশ্যে। খানিকটা সময় নিয়ে ড্রাইভার গাড়িতে বসে থাকলেও আরাফ খানের কোনো ফোন আসেনি। পরিস্থিতি বুঝতে না পেরে ঘাড় ঘুরিয়ে তাকায় পিছনে। মায়াকে ঘুমন্ত অবস্থায় দেখে সেও বের হয়ে যায় আরাফ খানকে খুঁজতে। অজ্ঞাত মায়া গাড়িতে একা রয়ে যায়। বিকট শব্দ কানে আসতে ঘুম থেকে ধরফড়িয়ে উঠে বসে মায়া। উত্তেজনায় বুক ধরফর করছে, মৃদু কাঁপছে এ শরীরময়। ঘুমের তাড়নায় এক মুহূর্তের জন্য ভুলে গেছে নিজের অবস্থানের কথা। কোথায় আছে মনে করতে পারছে না। হঠাৎ কিসের এ শব্দ কানে আসলো সেটার উৎস খোঁজার আগে আবারও একই শব্দের ভয়ে লাফিয়ে উঠল মায়া। সাথে সাথে মুখের উপর পড়ল কাছের ক্ষুদ্র ক্ষুদ্র কণা। মুহূর্তে মুখের উপর আড়াআড়িভাবে হাত রেখে ঝুঁকে গেল বামে, নিজেকে সেফ রাখার চেষ্টায়। কিছু লোক গাড়িতে হকি স্টিক দিয়ে লাগাতার আঘাত করছে ভেঙে ফেলার জন্য। প্রত্যেকের চেহারায় হিংস্রতার ছাপ। সেই সাথে হাতে গলায় রক্তের ছোপ ছোপ দাগ। বোঝা যাচ্ছে সন্ত্রাসী হামলা পড়েছে চারিপাশে। মায়া ভয়ে আটকে উঠে বিচলিত হয়ে সাথে সাথে সিট থেকে নিচে বসে পড়ে। নিজেকে লুকায় সন্ত্রাসী দৃষ্টি হতে। তরতর করে কেঁপে ওঠে সারা শরীর। এমন ভয়াবহ পরিস্থিতিতে মায়া পূর্ব পরিচিত নয়। মুহূর্তেই ঘাম ছুটে যায় কপাল বেয়ে গলায়। ভয়ে নিস্তেজ হয়ে আসে শরীর। কাঁপা কাঁপা হাতে নিজের মুখ চেপে ধরে শব্দ করা থেকে। সন্ত্রাসীর হাতে পড়লে রক্ষা নেই। নির্ঘাত কিছু একটা করে বসবে তারা। প্রাণ
যাওয়াটা নিশ্চিত। গাড়িতেও কেউ নেই। মায়া মুখ চেপে নিজের কান্না আটকায়। সন্ত্রাসীরা গাড়িতে কেউ নেই ভেবে এগিয়ে যায় সামনের দিকে। আশেপাশে শব্দ হতে না দেখে উত্তেজনায় মায়া চট করে গাড়ির দরজা ঠেলে বের হয় রাস্তায়। আতঙ্কিত চোখ দুটো বুলায় চারিপাশে। প্রত্যেকটা গাড়ি ভাঙচুর অবস্থায় রাস্তায় পড়া। কিছু গাড়িতে আগুন জ্বলছে দাউ দাউ করে। জায়গায় জায়গায় এলোমেলোভাবে গাড়ি টায়ারও পুড়ছে। ভয়াবহ অবস্থা চারিপাশে। সাধারণ লোকজন অনেকেই আহত অবস্থায় রাস্তায় পড়ে আছে। সেখানটায় কিছু সন্ত্রাসীরা দলে দলে লোকজনকে বেদম পিটাচ্ছে। সাধারণ মানুষ এদিক ওদিক ছোটাছুটি করছে পালিয়ে বাঁচার জন্য। বোঝাই যাচ্ছে দুই দলের মধ্যে বড় মাপের সংঘর্ষ চলছে তুমুলভাবে, যার মধ্যে ভুক্তভোগী হয়ে আছে সাধারণ পাবলিক। লোকজন দোকানের শাটার টেনে দৌড়ে পালানোর চেষ্টা করছে। মায়া পাথরের মূর্তির ন্যায় দৃষ্টি আওড়ায়। এই মুহূর্তে কি করবে কিছুই বোধগম্য নয়। আশেপাশে কারো কাছে আশ্রয় নিবে এমনটাও নয়। সবাই নিজের প্রাণ রক্ষার্থে ছুটছে। আশ্রয় দেওয়ার মতো কেউ নেই। সেই সাথে পরিচিত মানুষগুলো নেই মায়ার পাশে। আরাফ খান ড্রাইভার কেউ নেই। মায়া পাথরের মূর্তির ন্যায় জায়গায় দাঁড়িয়ে থাকে। কান্না পাচ্ছে না, শুধু ভয়াবহ পরিস্থিতিটা নিজের মাথাটায় কাজ করছে না। মায়াকে দাঁড়িয়ে থাকতে দেখে রাস্তার অপর পাশ থেকে চেঁচিয়ে উঠল আধবয়সী এক লোক। নিজের রক্তাক্ত কপাল ডান হাতে চেপে ধরে মায়াকে উদ্দেশ্য করে বলে উঠল, এই মেয়ে এখানে দাঁড়িয়ে না থাকি দ্রুত পালাও। চারপাশে সন্ত্রাসীদের হামলা পড়েছে, নিজের প্রাণ বাঁচাও আগে, দৌড়ে পালাও যাও। মায়া জায়গায় দাঁড়িয়ে রইল। লোকটা চিৎকার মায়ার কান ভেদ করতে পারছে না, অনেকটা শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। ফেলে যাওয়া সন্ত্রাসীরা লোকটির চিৎকারে পেছনে ঘুরে তাকিয়ে দেখতে পায় মায়াকে। সাথে সাথে চিৎকার করে জানান দেয় নিজের উপস্থিতিটাকে। পাশের জনকে বলে ওঠে, শালা এই মাইয়া মানুষ কই আসিল এতক্ষণ? শাওন শালিরি ধর তাড়াতাড়ি, পালিয়ে যেতে না পারে যেন। সন্ত্রাসীদের দল বেঁধে চিৎকারে মায়া ঘাড় ঘুরিয়ে তাকায় আর দৌড়ে আসে এই সন্ত্রাসীদের দিকে। পরিস্থিতির চাপে পড়ে মায়া পা দুটো জমে কাঠ হয়ে গেছে জায়গায়। নড়াচড়া করাটাও ভুলে গেছে মুহূর্তে মায়া অনর। তখনই আবারও সামনে থেকে আধবয়সী লোকের উত্তেজনার চিৎকার ভেসে আসে মায়ের কানেতে। নিচে চেয়ে বলে ওঠে, এই মেয়ে তাড়াতাড়ি দৌড়াও তুমি, নয়তো এরা তোমার সর্বনাশ করে ফেলবে। দাঁড়িয়ে আসো কেন? পালাও তুমি, যাও। পালাও কথাটা মায়ের ছোট মস্তিষ্কে টনক নড়ল। বুঝতে পারলো এই পরিস্থিতিতে তাকে পালাতে হবে। কোথায় যাবে সেটা জানা নেই, তবে প্রচুর দৌড়াতে হবে তাকে। এই সন্ত্রাসীরা ধরতে না পারে ততটা দৌড়াতে হবে। মায়া উল্টো পথে প্রাণপণ দৌড় লাগায় মুহূর্তেই। কোন দিকে যাচ্ছে জানা নেই, শুধু দৌড়াচ্ছে। এলোমেলোভাবে শরীর নিস্তেজ হয়ে আসে ক্রমশ। দুর্বল চোখের পাতা টেনে খুলে রাখছে কোনো রকম। কতক্ষণ খোলা রাখতে পারবে জানা নেই। মায়া শুধু জানে আজ তার জীবনের শেষ দিন, শেষ মুহূর্ত। প্রাণপণ দৌড়িয়ে বেশ একটা সুবিধা করতে পারল না মায়া। মাথায় তীব্র আঘাতে ছিটকে পড়ল রাস্তায়। দামান পায়ের পদতলে আটকে পড়ল সে। চারিপাশ থেকে ঘিরে নিল সন্ত্রাসীরা। বিক্রম ও ভঙ্গিতে আওড়ালো অকথ্য ভাষা। হকি স্টিক তুলে পুনরায় আঘাত করতে গিয়ে থামলো মায়ের রক্তঝরা ভয়ার্ত মুখ দেখে। পাশের জন আঘাতকারী ব্যক্তির হাত ধরে থামিয়ে দিয়ে বলল, থাম শালা, মালটা তো হেভি জোস কাঁচা মাল মনে হচ্ছে। ধনী দুলালি হইব মনে হয়। আদর সোহাগ দিয়া শুধু পালছেই, গায়ে ফুলের টোকাও দেয় নাই। দেখছস না কি নাদুস নিদুস? তাই আমরাও দিমু না, আমরা আদর দিমু এইটারে। কিছুক্ষণ মজা লইয়া লই আগে মালটার সাথে, তারপর মারা যাইব। শালা গায়ে নাদুস নিদুস ভাব দেখা, শরীরে কাটা দিছে আমার। এই মাইয়ারে চিপাই নিয়া চল, গায়ে জ্বালা মিটেব। শাওন তুই মালদারে। কথাগুলো বলে বিচ্ছিরি ভঙ্গিতে হাসলো 5 সদস্যের ছেলেগুলো। বাকিরা সম্মতি জানালো ছেলেটার কথায়। ছোট গ্যাংটি আশেপাশে সতর্ক চোখ বোলালো। পরিস্থিতি বুঝলো। আশেপাশে কেউ আপাতত তাদের দিকে লক্ষ্য করে নেই। মায়া ভয়ে তরতর করে কাঁপছে, শরীরে কাটা দিচ্ছে ভয়। শিরা উপশিরায় রক্ত সঞ্চালিত বন্ধ হয়ে আসছে। আতঙ্কে জমে আসছে হাত পা। ভয় এ গলা শুকিয়ে কাঠ। মুখ দিয়ে কোনো রূপশব্দ বের করতে পারছে না। ভালোবাসায় ছায়াতলে আটকে থাকা মায়া হুট করে যেন উন্মুক্ত হয়ে গেল। মুখ থুবড়ে পড়লো যেন ক্ষুধার্ত বাঘগুলোর সম্মুখে। ছিঁড়ে করে খাওয়াটা নিশ্চিত। মায়া আটকে আসা গলায় চিৎকার করতে চায়, কিন্তু করতে পারল না বিন্দুমাত্র। কপাল বেয়ে বইতে লাগলো রক্ত আর ঘাম একসঙ্গে মিশ্রিত তরল। 5 ছেলের লোভনীয় দৃষ্টি পড়ল মায়ার শরীর জুড়ে। শাওন ছেলেটি এগিয়ে এসে মায়ার হাত চেপে ধরে টানতে লাগলো। সেই সাথে মুখে বলে উঠল সতর্কবার্তা, মায়াডারে নিয়া জামু কই সজল, চারপাশে তো আসিফদের লোকজন আছে। সতর্ক না থাকলে আমাদের উপর হামলা পড়বে যে কোনো সময়। তাই সবাই একসঙ্গে মাইয়াডার সাথে যাওন চাইতো না, এক একে যাইতে হইব এই মায়ার লগে বাসরে। সমস্যা নাই, পাখি যখন পাইছি জ্বালা মেটানো যাইবে একে একে। আগে মালটারে কোনো গাইতে ঢোকা, পরে একজন একজন কইরা কাম সারণে নে। বাকিরা বাহিরে
দাঁড়াইয়া পাহারা দিবি। এখন চল তাড়াতাড়ি। কথা শেষে আরও একজন এগিয়ে এসে মায়ার হাত টেনে ধরলো। ধস্তাধস্তি করে টানতে লাগলো মায়াকে। মায়া গলা ফাটায়, ভয়ে চিৎকার করে ডাকলো আরাফ খানকে। নিজেকে বাঁচাতে চায় কিন্তু নিরুপায়। আশেপাশে মায়াকে সাহায্য করার মতো কেউ নেই। সবাই নিজের প্রাণ বাঁচাতে ব্যস্ত। এদিক ওদিক ছুটে পালাচ্ছে সন্ত্রাসীর আওতাধীন থেকে। মায়ার চিৎকারে রাগান্বিত হয় সন্ত্রাসী দল। ক্ষিপ্ত ভঙ্গিতে মায়ার ওড়না টেনে মুখ বাঁধতে চায়। মায়ার ওড়নায় হাত দিয়ে টেনে ধরতে মুহূর্তে কেউ ঝাঁপিয়ে পড়ল সন্ত্রাসীদের উপর। রাস্তায় উল্টে মুখ থুবড়ে পড়ল 5 সদস্যের ছোট সন্ত্রাসী গ্যাংকে নিয়ে। মায়াও পরে তাদের পাশে। হঠাৎ আক্রমণে প্রস্তুত ছিল না তারা। আকস্মিক ঘটনায় কেউ বুঝতে পারেনি কি হলো তাদের সাথে। চোখ ঘুরে তাকাতেই ততক্ষণে মায়াকে টেনে তুলল ড্রাইভার জসিম। দ্রুততার সঙ্গে মায়াকে নিয়ে দৌড় লাগালো সামনে। আরাফ খানকে খুঁজে না পেয়ে ফিরে আসতে গিয়ে আটকা পড়েছিল জসিম। ততক্ষণে চারিপাশে সন্ত্রাসীদের হামলা পড়ে গিয়েছিল। কৌশলে নিজেকে বাঁচিয়ে মায়াকে খুঁজতে গিয়ে দেখলো মায়া সন্ত্রাসীদের কবলে। তাই কোনো কিছু চিন্তা না করে ঝাঁপিয়ে পড়লো তাদের উপর। ছিটকে পড়লো সবাই। সন্ত্রাসীরা চোখ ঘুরিয়ে সেদিকে তাকাতে মায়াকে নিয়ে অনেকটা পথ এগিয়ে যায় জসিম। উদ্দেশ্য যে করে হোক মায়াকে বাঁচাতে হবে। সন্ত্রাসীদের হাত থেকে কিছুতেই হারিয়ে যেতে দিবে না মায়াকে। নিজের মেয়ের মতো মায়াকে কখনোই অকালে ঝরে যেতে দিবে না হিংস্র পশুদের হাতে। উত্তেজনায় চোখ ঘুরিয়ে জসিমকে দেখে মুহূর্তে প্রাণ ফিরে পায় মায়া। আশ্বস্ত হয় নিজের পাশে পরিচিত মুখ দেখে। উত্তেজনায় কিছু বলতে চায় জসিমকে, কিন্তু নিজের কম্পিত স্বরে কিছু বলার আগে থামিয়ে দেয় জসিম। দৌড়াতে দৌড়াতে বলে, আপামনি আগে দৌড়ান, আপনাকে বাঁচাতে হবে। কথা পরে শোনা যাবে। সন্ত্রাসীরা আমাদের পেছনেই আসছে। পা চালিয়ে দৌড়ায় জসিমের সাথে মায়া। ভয় উত্তেজনায় বুক কাঁপছে অনবরত। গায়ের পিঙ্ক চুড়িদার জামাটা ঘেমে জবজবে হয়ে লেপ্টে আছে শরীরে। মায়ার মাথার পিছনে আঘাত করায় ঘাড়বে রক্ত গড়াচ্ছে পিঠের উপর। কপাল কেটে গেছে। রাস্তায় মুখ থুবড়ে পড়ায়। চোখে মুখে বিধ্বস্ত নাজেহাল অবস্থা। তারপরও প্রাণপণে দৌড়াচ্ছে জসিমের সাথে, কিন্তু তাতেও কপাল সহায় হলো না মায়া। সন্ত্রাসীদের হাতে হকি স্টিক ছুঁড়ে মারে রাস্তায় উল্টে পড়ল জসিম। মায়াও কিছুটা হোঁচট খায়, তবে পড়ল না। সামনে নিয়ে পড়ে যেতে যেতে মায়া থেমে যেতে চায়, কিন্তু ততক্ষণে জসিম চেঁচিয়ে নিষেধ করলো মায়াকে। বলে উঠল, থামবেন না আপামনি, দৌড়ান আপনি। আমার কিছু হবে না। ওরা আমাকে নয়, আপনার ক্ষতি করতে চায়। প্লিজ আল্লাহর রাস্তায় সামনে দৌড়িয়ে যান। সামনে মানুষজন আছে। কেউ না কেউ আপনাকে ঠিকই বাঁচাতে এদের হাত থেকে। আমি ততক্ষণে এদের যতটুকু পারি আটকিয়ে রাখার চেষ্টা করছি, কিন্তু বেশিক্ষণ পারবো না। প্লিজ আপনি যান আপামনি। সামনে বড় স্যারকে পাইতে পারেন। ওই দিকটায় আছে হয়তো তিনি। যান আপনি। মায়া অস্পষ্ট স্বরে বলতে চায়, চাচা আপনি আল্লাহর রাস্তায় দৌড়ান আপামনি। এরা চলে আসছে। আমি বেশিক্ষণ আটকে রাখতে পারবো না। প্লিজ যান। মায়া দৌড় লাগায় সামনে। ততক্ষণে জসিমকে ঘিরে ধরে সন্ত্রাসীরা। পরপর আঘাত বসায় শরীরে। জসিম ক্ষতবিক্ষত হয়েও আটকাতে চায় তাদের, কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠল না কারোর সাথে। অল্প কিছু সময় আটকে রাখলেও পর মুহূর্তে হার মানতে হয় তাদের হাতে। ছেলেগুলো জসিমকে ক্ষতবিক্ষত করে দৌড় লাগায় মায়ার পিছনে। ততক্ষণে মায়া অনেকটা পথ এগিয়ে যায় দৌড়ে, কিন্তু বিপত্তি ঘটে সামনের ভয়াবহ পরিস্থিতি দেখে। নিস্তেজ হয়ে আসে মায়ার নেতিয়ে যাওয়া শরীর। এলোমেলো দৌড়াতে দৌড়াতে মূল হামলার স্পটে পৌঁছে যায় মায়া। এবার চারিপাশে মারামারি কাটাকাটি চলছে দক্ষ হাতে। চারিদিক থেকে চিৎকার, হুঙ্কার, রক্তারক্তি অবস্থা। মায়ার গা গুলায় অবশিষ্ট শক্তিটা নেতিয়ে আসে নিজের মাঝে। শরীর তরতর বেগে কাঁপছে, দুর্বল হয়ে আসছে চোখের পাতা। পা দুটো থেমে যায় আপনা আপনি, স্থির হয় জায়গায়। চোখে ভাসে পরিচিত এক মুখের ভয়ানক হিংস্রতা। দৃষ্টি স্থির হয় সেদিকে। পরিচিত মুখটিকে দক্ষ হাতে ছুরি চালাতে দেখে একের পর এক দেখলো মানুষকে সবজি কাটার ন্যায় আহত করে রাস্তায় ফেলতে। সে পরিচিত মুখটির শরীরে অসংখ্য রক্তের ছিটার দাগ। অ্যাশ কালারের শার্টটিতে রক্তে ভিজে কালো হয়ে আছে। স্তব্ধ নির্বাক মায়া ঠায় দাঁড়িয়ে তাকে জায়গায় পাথর মূর্তি নেয়। আজকের এই পরিস্থিতিটা মায়ের মাথায় ব্যাপকভাবে আঘাতহানি করেছে। যে কোনো সময় জ্ঞান হারাবার উপক্রম। দুর্বল শরীরে কোনো রকম চোখ টেনে খোলা রাখার প্রয়াস চালালো সে। অস্পষ্ট স্বরে ডাকলো সে পরিচিত মানুষটিকে। বলে উঠল, মিস্টার ভিলেন। হৃদ দক্ষ হাতে ছুরি চালাতে ব্যস্ত। মায়ের অস্পষ্ট স্বরে ডাকটা যেন কানে কম্পন তুলল তার। ছুরি চালানোর মধ্যে দিয়ে বেখেয়ালি চোখে পড়ে পাশে। সাথে সাথে চমকে উঠল মায়াকে এখানে দেখে। শরীর কাটা দিয়ে উঠল মায়ের বিধ্বস্ত চেহারা দেখে। হৃদ বের খেয়ালি হতে সামনের মানুষ আঘাত বসালো হৃদের বাহুতে। তীব্র আঘাতে খানিকটা ছিটকে ঝুঁকে পড়ল সামনে। তারপরেও হৃদ অনড়। সামনে ঝুঁকেও মাথা তুলে তাকায় মায়ের বিধ্বস্ত চেহারার দিকে। মায়ের শরীরে রক্তের দাগ, কপাল গলাতে রক্তের ছাপ। হৃদকে বেখেয়ালি দেখে আবারও আঘাত বসাতে চায় সামনে শত্রুপক্ষের মানুষটা। হৃদ মায়াকে এই মুহূর্তে এখানে মোটেও আশা করেনি। অপ্রত্যাশিত মায়া, এই মেয়ে এখানে কেন? কি হয়েছে? এই মেয়ের সাথে রক্তকেও আঘাত করেছে এই মেয়েকে? হৃদ শক্ত হয়ে আসে মায়ের বিধ্বস্ত চেহারার দিকে তাকাতে। হৃদের রাগের মাত্রা তরতর করে বেড়ে ওঠে কয়েক গুণ।
বুঝতে পারে মায়ার সাথে কিছু একটা হয়েছে। মায়াকে দেখে হৃদের থমকে থাকা পেস্টটা হিংস্রতা থেকে আরো হিংস্র হয়ে ওঠে মুহূর্তে। রাগে শক্ত করে চেপে ধরে হাতে থাকা ছুরিটাকে। দৃষ্টি মায়াতে স্থির। সামনের মানুষটা আঘাত করতে আসার আগে দক্ষ হাতে ছুরি বসায় তার ঘাড়ে। ছিটকে লুটিয়ে পড়ল লোকটি। রক্তে রঞ্জিত হলো রাস্তা। মায়া এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো সেদিকে। হৃদের হিংস্র দৃষ্টি তখনও মায়াতে স্থির। দুজনের দৃষ্টি বিলাপের মধ্য দিয়ে ততক্ষণে হাজির হয় ছেলেগুলো। মায়াকে ঘিরে দাঁড়াতে বুঝতে পারে হৃদ আসলে কাহিনী কি। হৃদ কপাল কুঁচকে 5জন ছেলেকে দেখে নেয়। তার হিংস্র চেহারাটা যেন মুহূর্তে কোমল স্বাভাবিক হয়ে আসে ছেলেগুলোর আগমন দেখে। তাই নিজের অলসতা ছেড়ে সাথে সাথে লাফিয়ে উঠে বসে গাড়ির ডিক্কিতে পা ঝুলিয়ে মনোযোগ দেয় সামনে, যেন সে কোনো সিনেমার দৃশ্য উপভোগ করতে বসেছে আরাম করে। সন্ত্রাসীদের চোখে তখনও হৃদকে পড়ল না। মায়াকে একা দাঁড়িয়ে থাকতে দেখে মুহূর্তে হাত টেনে ধরল একজন। ততক্ষণে পাশ থেকে সজল রাগী স্বরে বলে উঠল, শালি, আমাদের না দৌড়ালে এতক্ষণে বাসরটাও হয়ে যেত সবার। মার খাওয়ার পরও তেজ কমলো না শালের। ইচ্ছা তো করছে এখানেই মেরে পুঁতে ফেলতে, কিন্তু তাও পারছি না। আগে বাসর করব, তারপর শালিরে মেরে মাটি চাপা দিব। এই চল শালিরে নিয়ে। অনুভূতিহীন মায়া তখনও ঠায় শক্ত হয়ে জায়গায় দাঁড়িয়ে থাকলো। কোনো হেলদোল হলো না, কারণ রক্তের ফোবিয়ায় থাকায় মস্তিষ্ক এফেক্ট করেছে অনেকটা। মস্তিষ্কে ধাক্কা লেগেছে এই বিষয়টি। তাই আপাতত চারিপাশের কোনো কিছু ওর বোধগম্য হচ্ছে না। হৃদ কপাল কুঁচকে তাকিয়ে থাকে সেদিকে। মনোযোগ সহকারে তাদের কথাগুলো নীরব দর্শক হয়ে উপভোগ করছে এমন একটা ভাব। মায়া নিরন্তর দৃষ্টি হৃদের উপর স্থির করা। মায়ের হেলদোল না দেখে পাশ থেকে অন্য একজন ছেলে শুধালো, ভয়ার্ত গলায় বলে উঠল, বাসরের কথা পরে চিন্তা করিস সজল, পরিস্থিতি ভালো না। আমরা অন্য এরিয়াতে চলে আসছি, যে কোনো সময় বিপদ হতে পারে। চল কেটে পড়ি, মেয়েটাকে পরে দেখা যাবে। চল আগে। ছেলেটার কথায় ক্ষিপ্ত হলো সজল। রাগান্বিত কণ্ঠে পলাশকে শাসিয়ে বলল, বিপদ হলে হবে, শরীরের জ্বালা মেটাতে না পারলে এই মেয়েকে ছেড়ে যাব না। এই মেয়ের জন্য এতটা পর দৌড়তে হয়েছে আমাদের, বিপদেও পড়তে হয়েছে। তাই আগে একে মেরেই তারপর যাবো এখান থেকে। ছুরিটা বের কর তাড়াতাড়ি। হৃদ তখনও স্বাভাবিক অবস্থায় বিষয়গুলো পর্যবেক্ষণ করছে কপাল কুঁচকে, যেন কোনো মজার সিন চলছে এই মুহূর্তে তার সামনে। সেটা সে মনোযোগ সহকারে উপভোগ করছে। কোনো হেলদোল নেই। পাশ থেকে একজন সজল নামক ছেলেটির হাতে ছুরিটি তুলে দিতে গিয়ে তরতর করে কেঁপে ওঠে হৃদের উপস্থিতি দেখে। কম্পিত হাতে ছুরিটি তুলে দিতে গিয়ে ঠাস করে পড়ে যায় রাস্তায়। সজল বিরক্তির চোখে পলাশকে দেখে ঝুঁকিয়ে সঙ্গে সঙ্গে ছুরিটা হাতে তুলে নিল সে। চোখ তুলে নিজের পাশের ছেলেগুলোর দিকে তাকাতেই দেখলো প্রত্যেকের ভয়ার্ত দৃষ্টি, ঘাম দরদর অবস্থা। তাদের দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতে চোখে পড়ল হৃদের উপস্থিতিটা। সাথে সাথে ভয়ে সিটিয়ে যায় সে নিজেও। ততক্ষণে হৃদ নির্ভীক ভঙ্গিতে বলে উঠল, মারবি? মার, মেরে ফেলে এই নারীকে। এই নারীর বেঁচে থাকার কোনো দরকার নেই। এই নারী আমার কথা শোনে না, শুধু যেন অবাধ্য হতে। আমার অবাধ্য হতে হতে আজকে এখানে অবধি পৌঁছে গেছে। নিজের হাল বেহাল বানিয়ে ফেলেছে অলরেডি। তুই জানিস এই নারীকে এখানে বিধ্বস্ত অবস্থায় দেখে আমার অবস্থাটা কেমন হয়েছে? তুই জানবি কিভাবে? আমি তো বলিনি তোকে। দেখ, তাকিয়ে দেখ এই নারীর চেহারা দেখে, এক্ষুনি বেহুশ হয়ে পড়বে। তুই বল, আমি এই নারীকে নিয়ে কি করব? এই নারী আমার কথা শোনে না, আমি আর পারছি না। তাই তুই এই নারীকে মেরে দে, যা, শেষ কর কাহিনী। রোজ রোজ প্যার আর ভাল লাগছে না, যা মেরে ফেল। হৃদের এমন খাপছাড়া কথায় মুহূর্তে শুকনো ঢোক গিলে সবাই। তারা এতটা বুঝতে পারছে গ্যাংস্টার হৃদ খানের সাথে এই মেয়ের গভীর কোনো সম্পর্ক রয়েছে। হৃদের অধিকার বোধের কথায় সেটা স্পষ্ট। তারা ভুল জায়গায় হাত বাড়িয়েছে। মৃত্যুটা এবার নিশ্চিত, ঠেকানোর নয়। গায়ে এবার ছেলেদের কাটা দিয়ে ওঠে হৃদের কথায়। কপালে ঘাম ছুটে গলা বেয়ে নিচে পড়ে। কি করবে কারো বোধগম্য হচ্ছে না। পালিয়েও বাঁচতে পারবে না। হৃদ খান ছেড়ে দেবার নয়, পাতাল থেকেও টেনে হিচড়ে বের করবে তাদের। কি করবে? উত্তেজনা তুঙ্গে সবাই। তখনই হিতাহিত অজ্ঞ হয়ে অপ্রত্যাশিত কাজ করে সজল। হুট করে নিজের হাতে ছুরিটা চেপে ধরল মায়ার গলায়। এই মুহূর্তে হৃদ থেকে পালিয়ে বাঁচার জন্য একমাত্র পথ হিসেবে মায়াকে অবলম্বন করলো। শরীর তখন তরতর করে কাঁপছে হৃদের ভয়ে। হৃদ সেদিকে কপাল কুঁচকে তাকিয়ে থাকলো। মায়ের গলায় ছুরিটা আটকাতে দেখেও ভাবান্তর হলো না তার। উল্টো নিজের হাতের রক্তাক্ত ছুরিটা গাড়ির ডিক্কির উপর রেখে সেটা মনোযোগ সহকারে ঘুরাতে ব্যস্ত। চোখ তুলে সামনে তাকিয়ে আগের ন্যায় খাপছাড়া গলায় বলল হৃদ, এবার ঠিক আছে, নে শুরু কর, মেরে ফেল। এই নারীকে মেরে ফেলাই উচিত। তুই মেরে ফেলে নারীকে, নয়তো আমি তোকে মেরে ফেলবো। তুই এই অবদ্ধ নারীকে মেরে ফেললে আমি বাঁচি। এমনিতে নারী আমার বহু সমস্যার কারণ। এই অবদ্ধ নারীর জন্য আমি ঠিকঠাক ঘুমাতে পারি না। আমার অঘুমে অসুখের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমার কঠোর নিষিদ্ধ করার পরও আমার স্বপ্নে বাস্তবে আমার মনে সবখানটা চলে আসে এই নারী। আমাকে ফলো করতে করতে এখানটা চলে এসছে। দেখ, আমার স্বপ্নে আমাকে ইভড্রেসিং করে বেড়ায়।
শান্তিতে এক দণ্ড থাকতে দেয় না। চরম ডিস্টার্ব এই নারী, তাই তুই মেরে দে, নয়তো আমি তোকে মেরে দেব। নে মার, শুরু কর, যা। হৃদের কথা এবার অগতিক হারে কাঁপে সজ্জনের হাত। বুঝতে পারে হৃদ খানের চরম দুর্বলতা এই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়। এই মেয়ে সামান্য কিছু হলেও ছাড় পাবে না তারা। গ্যাংস্টার হৃদ খান যে ঠান্ডা মাথায় তাদেরকে এই মেয়ের গুরুত্বটা তার জীবনে কতটা সেটা বুঝাচ্ছে তা তারা হাড়ে হাড়ে বুঝতে পারছে এই মুহূর্তে। নির্বাক ভয়ার্ত সজলের হেলদোল না দেখে তৃপ্তির মেজাজে রেগে বলে উঠল হৃদ। হারামের বাচ্চারা, এতক্ষণ লাগে একটা মেয়ে মানুষকে মারতে তোদের? আমার সময় নষ্ট করিস না। মারতে যখন পারবি না, তো নিজেরাই মর একবার। রাগে রিরি করতে করতে দক্ষ হাতে ছুরিটা ছুঁড়ে মারে, সাথে সাথে মায়াকে ভেদ করে গিয়ে বিঁধল সজলের গলা বরাবর। সাথে সাথে মায়ের গলায় চেপে ধরে রাখা ছুরিটা হর্ষ হয়ে সজল লুটিয়ে পড়ল রাস্তায়। বাকি চারজন ছেলের সাথে সাথে এলোমেলো দৌড় লাগায়। হৃদ সেদিকে এক পলক তাকে গলা খাকে চিৎকার করে ডাকলো আসিফকে, বলল সব কয়েকটা ছেলে উপস্থিত চাই তার সামনে, কেউ যাতে পালিয়ে বাঁচতে না পারে। কথাগুলো বলে আবারও গাড়ির ডিক্কি থেকে লাফিয়ে নামে হৃদ। রাগে তিক্ততা গা ছেড়ে তৃপ্তির মেজাজ নিয়ে নিজেই বলে উঠল, শালার হারামের বাচ্চারা, এই ক্ষমতা নিয়ে এসেছিস বাসর করতে? তারপর হৃদ খানের অবদ্ধ নারীকে? ছ্যা, এবার গড় বাসর, সোজা রাস্তার কুকুরের পেটে গিয়ে। হারা। হৃদের আর কোনো কথা কানে আসলো না মায়ার। জোরপূর্বক টেনে খুলে রাখা চোখ জোড়া মুহূর্তেই বন্ধ হয়ে যায় নিজের সামনে লাশ দেখে। পায়ের কাছে গরম তরতাজা রক্ত দেখে সঙ্গে সঙ্গে মায়াও রাস্তায় লুটিয়ে পড়ল লাশটির পাশে। হৃদ বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে। মায়া জ্ঞান হারাবে এমনটা সে আগেই জানতো। অস্বাভাবিক কিছু না, বরং স্বাভাবিক কিছু। কিন্তু তারপরও বিরক্তি নিয়ে নিজে বলে ওঠে, অবাধ্য নারী, একে তো অবাধ্য হবে, তার উপর আবার রাস্তায় বেহুশ হবে। নেব না ওই নারীকে, থাক পুরো রাস্তায়। গুলো বলতে না বলতে সাথে সাথে সে মায়াকে কোলে তুলে নেয় রাস্তা থেকে। তখনও তার বিরক্তিকর চোখগুলো মায়ের নেতিয়ে যাওয়া চেহারাটার দিকে আরও এক পলক দেখে নেয় মায়াকে। এই অবাধ্য নারীকে সে কখনোই কোলে তুলতো না, রাস্তায় ফেলে যেত সে। কিন্তু এই অবাধ্য নারী ছেলে মানুষের পাশে শুয়ে আছে রাস্তায়, বেহুশ ও হওয়ার আর জায়গা পেল না। খুঁজে খুঁজে ছেলে মানুষের পাশেই পড়তে হবে কেন এই নারীকে? দরকার হলে 2 কদম হেঁটে তার কাছে এসে বেহুশ হতো। সে কি না করতো নাকি কিছু বলতো এই নারীকে? না, সে কিছু বলতো না, বরং সে বুঝতো এই নারীর বেহুশ হতে হতেও তার অবাধ্য হয়নি। কিন্তু না, এই নারী আবারও তার অবাধ্য হয়েছে। ইচ্ছে করে ছেলে মানুষের লাশটির পাশে বেহুশ হয়েছে তাকে জানাতে তার অবাধ্য হতে। কিন্তু তার মনে আজকাল একটু দয়া মায়া চলে এসেছে। এজন্য মূলত সেও বাধ্য হয়ে কোলে তুলেছে এই নারীকে, নয়তো কখনোই তুলতো না। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি নয়নিকা, ভয়েস অফ রোহিত চ্যানেলের পক্ষ থেকে গল্পগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে তোমরা। এই যে বন্ধুরা, ভয়েস অফ রোহিত চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, যেন আমাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে তুমিই পাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী গল্পতে। ধন্যবাদ সবাইকে।